25 বছর হলো তোমার ইন্ডাস্ট্রি? 25 বছর। বাপরে, 4 ব্যাপার না। তারপরে গোবিন্দাজি ওপরে উঠে বলেছিল তোমারে ऊपर वाले का काफी आशीर्वाद है, तुम क्या बोल रहे हो तो पता नहीं चल रहा, लेकिन तुम्हारे सब तालियां बजा रहे हैं, ये भगवान की दुआ है तुम्हारे। আমাদের পরিবারের উপেন্দ্রনাথ বসু এবং নরেন্দ্রচন্দ্র বসু, এই উপেন্দ্রনাথ বসু হচ্ছেন সেই মানুষ যিনি বাঙালির হয়ে ক্ষুদিরামের কেসটা লড়েছিলেন। আচ্ছা। আমাদের 1008টা পাতার হোম হয়, বেল পাতার, 108টা নয়, 1008টা। এবং সেটা হচ্ছে ক্লাস 8-9-এর পর, যখন বাড়ি থেকে পালাতে শুরু করলাম, সিনেমা পোকাটা কামড়ালো। প্রথম থিয়েটার করলাম স্কুলেতে, মামলার ফল, স্কুলের নাটক। সেখানে দাঁড়িয়ে আমি মুখস্থ করে ফেললাম, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল টু রাইজ ইন রেসপন্স টু দ্য ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল ওয়েলকাম হুইচ ইউ হ্যাভ গিভেন আস। তো শোনার পরে কাকু আমাকে যেতে পারি, কিন্তু কেন যাওয়ার পরে চুপ করেছিলেন, করে বলল, তুই আমাকে 1 বছর দিতে পারিস, তোকে আমি তৈরি করে ছেড়ে দেবো। আর তখন কি তুমি ভাবছো না যে আমি সিনেমায় অভিনয় করবো? ঢুকে গেছি কিভাবে? টুকটুক করে। আর রাস্তা দিয়ে গেলে পিছন থেকে চিৎকার আসে, নাট্য সম্রাট, নাট্যাচার্য, সাহিত্য সম্রাট উত্তম কুমার যাচ্ছে। আর আমি ওদেরকে গালাগালি পা দেখাতে দেখাতে চলে আসতাম। ওই একটা নাম কিন্তু সর্বজন গ্রাহ্য। হ্যাঁ, ওটা আবার আলাদা, ওটা একটা আলাদা বিষয়। বিদেশ দাও কিন্তু কিছু, অরবিন্দ মুখার্জি, মানে মৌচাক দেখেনি, বাঙালি নেই এরকম, দেখেছি। এই এসে দাঁড়ালো না, সে তুই যাই বল, যাত্রা বল, মা পুরো হল সিটি, সিটি কাছে মিঠুনদা সবাই আসতো। সালমান খান এসেছিল, দেখা হয়েছিল, অনেকক্ষণ ছিলাম একসঙ্গে বসে। মাধবান, সালমান খান, এইসব সব মানুষ। লুকিয়ে ভূমিকা চাওলাকে 2 ঘন্টা দেখেছিল। দীঘাতে শো, আমি গিয়ে বসে আছি, ছেলেটা চা দিতে এসছে, চটিটা খুলেছে, নমস্কার করল। আমাকে একটা কথা বলেছিল একটা শুটিং এর মধ্যে, আমি বললাম, আমাকে দেখেছে, এদিকে আয়, গেলাম, তোকে না দেখতে খুব সুন্দর। বলছে, তুই কি করতে চাস, অভিনয় করবি কোনদিন? বললাম যে না, আমি অভিনয় তো করতে চাই না। তখন ডিরেকশন সব কথা শোনার পর আমার একটা কথা বলেছিল বিশ্বনাথ, সারা জীবন আমার মনে থাকবে। বলেছিল, তোর কাঁধে পা দিয়ে না অনেক লোক উঠবে, তোর নিজের কাঁধটা যদি শক্ত না হয়, কেউ কিন্তু পা দিতে পারবে না। আর যদি কেউ উঠতে চায়, কাঁধটা বাড়িয়ে দিস। মানে আমি না, আমার পুরো মনে হলো আমার জীবন দর্শনটা চেঞ্জ হয়ে গেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমার নাম অরুণাভ খাসনবিশ, আমি আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু আনাদার এপিসোড। আজকের এপিসোডের আপনারা কিছুটা হাইলাইট দেখেছেন। জাস্ট এপিসোডটা শেষ করে আমরা পুরো টিম আমরা বসেছিলাম কিছুক্ষণ চুপ করে, কারণ আমাদের মনে হলো যে ঠিক এই আনন্দটার জন্যই তো আমরা সোল কানেকশন পডকাস্ট করি। ঠিক এই ফিলটা করব বলেই একটা মানুষকে এইভাবে জানতে পারবো। এপিসোডটার পরে প্রচণ্ড আনন্দ হবে, ভেতর থেকে একটা তৃপ্তি হবে, একটা এরকমই একটা এপিসোড ছিল আজকে বিশ্বনাথ বসুর সঙ্গে। বিশ্বনাথের সঙ্গে আমি 1-2 কাজও করেছি অনেকদিন আগে, বাট সেই সময় আমার ওর সঙ্গে খুব একটা আড্ডা হয়নি, বা সেই সময় আমি যেরকম একজন মানুষ ছিলাম সেখানে বোধহয় ওই আড্ডাটা হয়ে উঠতো না। আজকের এই আড্ডাটা, কিছু আড্ডা থাকে যেগুলো জাস্ট আড্ডা হয়, ভালো লাগা তৈরি হয়, কিন্তু আজকের এই আড্ডাটায় ইমোশন, যেটা মানুষের খুব কোর একটা ব্যাপার, প্রত্যেকটা মানুষের একটা ইমোশন আছে। আর একটা মানুষ যখন খুব বিশ্বাস করে নিজের ভালনারেবিলিটি, নিজের যে ছোট কষ্ট, নিজের যে ছোট ভালো লাগা, এই সবগুলো এসে উল্টো দিকের চেয়ারটায় বসে শেয়ার করে, তখন মনে হয় কিছু তো ঠিক করছি বোধহয় জীবনে, বোধহয় মানুষের কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। আর এটা খুব ফুলফিলিং একটা ফিলিং, জানেন তো, খুব আনন্দ হয় আপনাদের কাছে এটা পুরোটা পৌঁছে দেওয়ার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই ধরনের কনভারসেশন এতটা সময় জুড়ে দেখেন। আজকের এপিসোড শুরু করি। আজকে বিশ্বনাথ বসু অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস এপিসোড।
সো আজকে আমাদের সঙ্গে আছেন বিশ্বনাথ বসু। অনেক দিন ধরে ভাবছিলাম বিশ্বনাথের সঙ্গে একটা এপিসোড করবো, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকে বিশ্বনাথের নাম বলেছেন, কিন্তু ফাইনালি বিশ্বনাথ আজকে সোল কানেকশন পডকাস্টে। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। বিশ্বনাথ, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আমারও খুব ইচ্ছে করছিল, তুমি অনেকদিন আগে আমাদের যোগাযোগ হয়েছিল, তখন আমার মনে ছিল কথা বলার এই নেই, কিন্তু তোমার এই অনুষ্ঠানটা আমি দেখতে থাকি তো, খুব দেখি, আর তোমার প্রশ্ন রকম আলাদা এ করা, কেন আমাদের নিত্য নৈমিত্তিকের বাইরে গিয়েই তো কিছু করলে তবে না লোকে বলবে যে মানুষটা, নয়তো তো আমার কমেডি, আমার অভিনয়, আমার অ্যাঙ্কারিং, আমার গান, সে তো থাকছে। তুমি অনেক দিন ধরে মানুষকে খুব আনন্দ দিয়েছো অনেক রকম ভাবে। এন্টারটেন করা তো খুব একটা সোজা কাজ নয়, এবং এন্টারটেনমেন্ট আমার মনে হয় যারা এন্টারটেন করতে পারে মানুষকে, তাদের মধ্যে একটা তাদেরকে একটু আলাদা করে আশীর্বাদ দিয়ে পাঠায় ঈশ্বর। তো তুমি সেই আশীর্বাদ ধন্য একজন মানুষ। এটা গোবিন্দ আমাকে বলেছিল। গোবিন্দ মানে বম্বের গোবিন্দা। আচ্ছা, এক সময় খুব সখ্য ছিলাম, এসছিলাম খুব কাছাকাছি। আচ্ছা, তো কলকাতাতে এসেছিলেন ইটিভি বাংলার একটা অনুষ্ঠানে, তো উনি বসেছিলেন সামনে, তো আমি যেহেতু কন্ডাক্ট করছিলাম অনুষ্ঠানে, আমি অ্যাঙ্কার ছিলাম, তো ধরো বেলুন ফাটাতে হবে পিন ছুঁড়ে, তো ওই অ্যাঙ্কারিংটা আমি এভাবে मैं तुझको भगा लाया हूं, বেলুনটাকে আপনি মারলেন, হ্যাঁ, তারপরে আবার পরের গান দিলে তো লাল দুপাট্টে ওয়ালি তেরা নাম তো বাতা, ওনার নাম হচ্ছে প্রতিমা, কিন্তু উনি এটা করবেন। তো তারপরে গোবিন্দাজি ওপরে উঠে বলেছিল তোমারে ऊपर 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 वाले का काफी आशीर्वाद है, तुम क्या बोल रहे हो तो पता नहीं चल रहा, लेकिन तुम्हारे सब तालियां बजा रहे हैं, ये भगवान की दुआ है तुम्हारे। এই যে আজকে 25 বছর হলো তোমার ইন্ডাস্ট্রিতে। 25 বছর, বাপরে, 4 ব্যাপার না, একটা 25 বছর সময় একটা ইন্ডাস্ট্রিতে থাকা এবং এত ভালো ভালো কাজ করে যাওয়া, ইটস নট এ ভেরি কমন থিং। সবার ওইটা হয়ে ওঠে না। এই 25 বছর তো আজকে এতদিন পরে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি 25 বছর কমপ্লিট করেছো, বাট শুরুটা একদম শুরু থেকে করি। ছোটবেলাটা কোথায় কেটেছে এবং ছোটবেলাটা কিরকম ছিল? সেটা তুমি কিছুটা রিলেট করতে পারবে অরুণাব, কারণ তুমিও তো বাইরে থেকে এসছো, কলকাতার বাইরের ছেলে। আমার ছোটবেলাটা সোনা দিয়ে মোড়ানো। আচ্ছা, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইখান থেকে আমার ছোটবেলা। আমি যখন স্কটিশ চার্চ কলেজে 96 সালে পড়াশুনো করতে এলাম বাংলায় অনার্স নিয়ে, আমি একটু আন্তরিক জেদি আর কি, আমার মাধ্যমিকে বাংলায় খুব কম এসেছিল, সেই জন্য উচ্চ মাধ্যমিকে আমি বাংলায় খুব ভালো ফল করেছিলাম। 120 পেয়েছিলাম। আমাদের গ্রামের স্কুল আরবেলিয়া জ্ঞান বিকাশনী উচ্চ বিদ্যালয়, আরবেলিয়া জেভিআই স্কুল বলে। তো আমার বাড়ি বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া আমাদের গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম। সেখানে আমাদের বাস শুরু হয় 1725-এ। 1725? আচ্ছা। এই যে আমি কালকে একটি নাটক দেখছিলাম, অসাধারণ একটি নাটক, আক্ষরিক বলে একটি নাটক, অসাধারণ হয়েছে। তাতে রাম বসু আছেন, উনি আমাদের পরিবারের। আচ্ছা, আমাদের পরিবারের উপেন্দ্রনাথ বসু এবং নরেন্দ্রচন্দ্র বসু। এই উপেন্দ্রনাথ বসু হচ্ছেন সেই মানুষ যিনি বাঙালির হয়ে ক্ষুদিরামের কেসটা লড়েছিলেন। আচ্ছা, আচ্ছা। তার ছেলে নরেন্দ্রনাথ বসু। ক্ষুদিরাম বসুর একটি ছবি পাওয়া যায়, ওর মাথাটা যখন আলাদা হয়ে গেছিল ঘাট থেকে, কচি ছিল তো, ওই দড়ির টানেতে খুলে গিয়েছিল। তুই সোজা হয়ে বসিয়ে একটা দেখবে ছবি আছে, ওটা নরেন্দ্রনাথ বসু ধরে আছেন পিছনটা। এই পরিবারের আমাদের বাস। 1725 সালে আমরা যাই, 1775 সালে আমাদের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। আচ্ছা, 1825, 1925 এবং 2025, একটা 300 তোমার এই 54 বছরের একটা পুজো। হ্যাঁ, এখনো হয়? হ্যাঁ, অরুণাবু, আর এনারই দান আমি আর। আচ্ছা। তো মা দুর্গা আমাদের বাড়ি 354 বছর ধরে আসেন। আমাদের 1008টা পাতার হোম হয়, বেল পাতার, 108টা নয়, 1008টা। আর যদিও অন্যায় সব কিছু, আমি ওই একটা পরম্পরা ভালো খারাপ যাচ্ছি না, একসময় মহিষ বলি হতো, সেই খাড়াটি এখনো আছে। আমাদের বাড়িতে 4টি জ্বালা, যে জ্বালার মধ্যে অন্তত তোমার আমার মতো 2-3 জন লোককে ঢুকিয়ে রাখা যাবে, এরকম 4টি জ্বালাতে গরুর গাড়ি করে, ব্যারাকপুর হচ্ছে সব থেকে আমাদের কাছের গঙ্গার ঘাট, সেখান থেকে জল আসতো, তারপরে ভ্যানে করে আসতো প্লাস্টিকের ড্রামে, এখন ছোট হাতিতে আসে। এই গ্রামেতে আমার জন্ম বর্ধমানে। আমার বাবা চাকরি করতেন WBSEB-তে, এখন যেটা DHL হয়েছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে। তো সেইখানে আমার জন্ম। সেইখান থেকে আমার বাবা আমাদের 80 সালে দেশের বাড়ি নিয়ে আসে। আমি, আমার মা আর আমার বাবা এবং আমার ছোটো ভাই তখন অন্তঃসত্ত্বা। 81 সালে আমার ছোটো ভাই জন্মায়। আমার অবিবাহিত, আমার বাবারা 11 জন ভাই বোন, তার মধ্যে 3 জন অবিবাহিত।
তো সেই এক জ্যাঠা, আমার জ্যাঠা ছিলেন, নজ্যাঠা, তো সেই থাকতো। এবং তারা পিসি যে আমাদের বাড়িতে কত বছর আছে কেউ জানে না। আচ্ছা, আম, জাম, কাঁঠাল, সকালে মাছরাঙা পাখি, দুপুরবেলায় একটা মন খারাপ করা ঘুঘুর ডাক, কুকো পাখি যাকে বড় বড় পাখিগুলো হয়, রাতের বেলা আমাদের রাত পাখি। আমার ছোটবেলা মানে এই দিয়ে মোড়া। বর্ষায় বর্ষা আছে, সকাল সকালেই হয়। আমার ছেলেরা বলে তুমি 5:30টায় ঘুম থেকে উঠে, ওটাই তো নিয়ম জানতাম, এর পরে কেন ঘুম থেকে উঠবো। আচ্ছা, ফুটবল, ক্রিকেট, পুকুরে গিয়ে যেরকম স্নান করা। স্কটিশে পড়তে, সে বাংলা সাহিত্য যখন পড়তে শুরু করলাম তখন দেখলাম যে এ তো আমার ছোটোবেলা, এগুলো তো আমার ছোটোবেলায় রয়েছে। আমি আর আমার ক্লাসের ফার্স্ট বয় আমরা প্রত্যেক দিন যেতাম, একটা তাল গাছেতে 50টা থেকে 60খানা বাবুই পাখির বাসা ছিল। বিশাল আকার তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে রয়েছে। সে তাল গাছের প্রতিটা ডালেতে অন্তত 10টা 5টা করে বাবুই পাখির বাসা ছিল। সেটা আমরা রোজ দেখতে যেতাম। তো আমার ছোটবেলা এইটা ছোটবেলা ছিল। এবং মাটিতে পেতে যে সিনেমা দেখে আমি দেখেছি। আচ্ছা, ভিডিও হলে সিনেমা দেখে আমি শুরু করেছি। সিনেমা হলে সিনেমা দেখেছি, 50 নয়া সাইকেল টাকা, 2 টাকার টিকিট। এবং সেটা হচ্ছে ক্লাস 8-9-এর পর, যখন বাড়ি থেকে পালাতে শুরু করলাম, সিনেমা পোকাটা কামড়ালো। কিন্তু তার আগে কিন্তু রামযাত্রা, ছেলেরা মেয়ে এসে যে পাঠ করে, সেটা সীতাকে দেখতে গিয়ে আমি তো ওই মিষ্টির দোকানের উনুনেই পড়ে গেলাম। দিদি টেনে তুলে নিল, এতটাই পাগল ছিলাম। মানে যাত্রা দেখেছি, সন্তু কাকা আমাদের গ্রামের বাড়িতে যাত্রা করতে গেছে, শিবদাস ব্যানার্জির হাসি দেখে লোকে ঘড়ি ঠিক করে নিচ্ছে যে দেখো 5 মিনিট ধরে হাসবে লোকটা। সেইগুলো আমি পরখ করেছি একদম নিজের থেকে। এবং আর্টিস্ট দেখা আমার জীবনে প্রথম, বাড়ি থেকে। মানে এত সব এখন মনে হয় আগের জন্মের কথা। আমার বন্ধু ছিল বাপ্পা, সমীর, ও মামার বাড়িতে পড়াশুনো করতে এসেছিল। ওকে সঙ্গে নিয়ে আমরা গেছিলাম শুভেন্দু চ্যাটার্জিকে দেখবো বলে। ক্লাস 5 তখন আমার, গ্রামের পাশের স্কুল, দিলীপ কুমার মেমোরিয়ালে এসেছিল। ফেরার সময় তখন বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজ হয়েছিল। এবং সেই ফেরার সময় মা আমি বন্দি কারাগারে গানটা শুনতে শুনতে সে প্রায় সমীর কেঁদেই ফেলে। বাপ্পা, জানিস না কি সিনেমা হয়েছে, কি অসাধারণ, এই গানটার সময় তুই থাকতে পারবি না। সেই সিনেমাটা আমাদের বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে বসিরহাটে ফাল্গুনি হলেতে কয়েক বছর ধরে চলেছে। এবং সেখানে সন্তানও হয়েছে, মানে সিনেমা হলের ভেতরে। মার থাকতে পারেনি, সিনেমা দেখতে যেতেই হবে তাকে। হ্যাঁ, প্রত্যেককে যেন তো গাড়ি দিয়েছিল ছবিটার পরে, প্রত্যেক এক্সিবিটারকে, হলের মালিককে গাড়ি দেওয়া হয়েছিল। তো মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত দা, বুম্বাদা, এটা তো স্বপ্নের। বুম্বাদার জন্যে যে মার খাওয়া ছেলে আমি। উচ্চ মাধ্যমিকের আগে বুম্বাদা গেল আমাদের গ্রামে সহধর্মিনী করতে। 100% লোক হলের ভিতরে, মানে চটের ভেতরে, আর 150% বাইরে। মারপিট হয়ে গেল, অনেকগুলো তো প্রাণহানিও হয়েছিল। তো তারপরে বুম্বাদাকে বলি, আপনাকে দেখাটাই তো আমার কাছে একটা প্রাপ্তি। তো এইভাবে বড় হওয়া। কুমার শানু 92 সালে যখন ভারতবর্ষে একটা বাজে কাণ্ড হলো সাম্প্রদায়িকভাবে, তখন আমাদের ওখানে কুমার শানুর গান গাইতে যাওয়ার কথা ছিল। তো সে তো বাবা যেতে দেবে না, বাবা ভীষণ রাশবাড়ি ছিল। আচ্ছা, খুব রাশবাড়ি ছিল। তো কিন্তু ওই গানটা শুনে আমি ভাবছি, দিল হ্যায় মেরা দিওয়ানা, ইয়ারো मैं तो চলা, যে কোথায় থাকে, হয় কোথায় এগুলো, এগুলো কার মাথা থেকে আসছে, এবং যা করছে সবার ভালো লেগে যাচ্ছে, এটা হচ্ছেটা কি করে। তো সে ফাংশনটা আর হয়নি। তারপর শানুদার সঙ্গে তো জীবন অনেকটাই চলেছে। এই সিনেমার পোকা কামড়ালো বললে, সিনেমার পোকাটা কিভাবে, মানে কি করে তোমাকে আস্তে আস্তে এই ডিসিশনটা নেওয়ালো যে আমি সিনেমায় অভিনয় করতে চাই বা করব, কিন্তু পড়ছিলে বাংলা নিয়ে? তার থেকেও বড় কথা অরুণব, 86 সালের যে ওয়ার্ল্ড কাপ, তখন আমাদের বাড়ি টিভি আসেনি, সরি। সে যে কি গ্রামে আমাদের বাড়ি, মানে কত দূর, মানে বিরাট বড় লোক ওরা, ওদের বাড়ি ফ্রিজ আছে, ফোন, বাবা বাড়িতে দুর্ঘটনা ঘটেছে, সেজপি সমস্যায় মারা গিয়েছেন, গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে মাটিয়ার কারেন্ট অফিসে ফোন করে বলেছে আজ আমি ফিরবো না। সেই খবরটা একটা ভ্যানওয়ালা নিয়ে আসছে। এই মানে আমার গ্রাম, মানে আর এত শিক্ষিত লোকের বাস সেখানে। আমার জ্যাঠা অলোকনাথ বসু
খুব অবিবাহিত ছিলেন, খুব উন্নতি, মানে মেয়েদের স্কুল, বন্ধুরা আড্ডা। সেখানে তারা মৈত্র আমার এক জ্যাঠার বন্ধু ছিলেন, জয় কাকা ছিলেন, সবাই ইংরেজিতে কথা বলতো। তাই? হ্যাঁ, আমি ছোটবেলায় সব শুনেছি। আমাদের পাশের যে বাড়িটা, আমাদের যে বোস বংশ যে অঞ্চলটা রয়েছে ঘিরে, তার পিছনের বাড়িটা নেতাজি নিজের ভাগ্নির। আচ্ছা। আমার বাবারা বলতো তার 4 ভাই, ওদের মহানির্মাণ রোডে বাড়ি, ওদের কিছু নেই, ওরা সব বিক্রি করে দিয়েছে। তো সেই বাড়িতে 4 ভাই, ওয়ান অফ দ্য বেস্ট হার্ট সার্জন ছিল শহীদ বোস কলকাতার, তার বাড়ি ছিল। এবং গুটু জেঠার বন্ধুর নাম ছিল অসীম কুমার, যিনি নিমাই সন্ন্যাস করেছিলেন, নীলাচলে মহাপ্রভু। আমার বাবা বলে আমরা তো দেখেছি ছোটবেলায় সব এসছে। পাগ্গা জেঠুর বেয়ান ছিলেন ছন্দা সেন, তিনি আরবেলেতে যেতেন। এবং এই একটা আমি ওখানে এইটা ভাবলাম, আমাদের যে এই যে দুর্গাপুজোর সময় যে আমাদের একটা মারাত্মকভাবে একটা টিল্ট আপ হয়ে যেত ফ্যামিলি, যারা সব যেত তারা সব কলকাতায় থাকে, একমাত্র আমাদের অর্থ কষ্ট আছে, আমরা গ্রামে থাকি, বাকি সবাই কলকাতায় থাকে। এবং আমাদের বাড়ির লোকজনরা তারা এত সম্ভ্রান্ত, সব চেয়ারা কথা বল। তো সেইখান থেকে আমার এই একটা জায়গা আমার খুব মনে হচ্ছিল, আমার কোনো নামের খুব আশা, বুঝতে পেরেছ, যে মানুষ আমাকে অনেকটা চিনবে। এবং বাবা এই যে শনিবার আর রোববার সিনেমা, আগে তো হতো শনিবারে বাংলা সিনেমা, তো রোববারে হিন্দি সিনেমা, তারপরে ওটা উল্টে গেল। যেমন মাধ্যমিক, এই আমাদের বাৎসরিক পরীক্ষা হতো প্রথমে ডিসেম্বরে, তারপরে তো আমাদের ছোটবেলায় আমার সামনে ক্লাস 6 হলো ওটা মার্চে হয়ে গেল। তো এই যে সিনেমা বাবা দেখতো আর হো হো করে হাসতো, আর এই সহ অভিনেতাদের দেখে বাবা বলতো এরা যে কত বড় অ্যাক্টার, কি উত্তম কুমার বলছো। আমার বাবার একটা মতের ভীষণ বিরুদ্ধ আমি, বাবার কাছে সৌমিত্রবাবুই শ্রেষ্ঠ ছিল। যেহেতু তোমাদের আমি বোঝাতে পারবো না, তোমরা নাম জীবন শোনোনি, তোমরা নাটক রাজকুমার তোমরা জানোই না, ও কি পড়াশুনো জানাও, কি তার পড়াশুনো, তার না হলে সত্যজিৎ রায় কখনো নেয়, কোনো কাউকে ভালো অভিনয় করতে দেখলেই বলতো ও তপন সিনহা হলে নিয়ে নিত। মানে হ্যাঁ, আমার মাকে আমার বাবা খুব সুন্দর সময়ে, খুব রোম্যান্টিক সময়ে চুল আঁচড়াতো আমার বাবা উল্টো করে, আর এইটা না একটু উল্টে যেত পিছনটা। আর আমার মাকে বলতো, মান্টি আমাকে নজরুলের মতো দেখতে না? তুমি বুঝতে পারছো কার সাথে তুলনা করছে, নিজেকে কাক কি বলছে, চোখগুলো বড় বড় ছিল। তো আমার পিসমশাই ছিলেন শ্যামল দেব, তিনি গিটার বাজাতেন, খুব স্বনামধন্য, কাজী সব্যসাচীর ছাত্র ছিলেন। বাবা নোটেশনগুলো দিতে যেত, কতবার যে বাবা কেঁদে ফেলেছে, বলেছে ওই কাগজ ছিঁড়ত বসে বসে নিচের ঘরটায়, ওই লোহার গড়াদেটা ধরে আমি দেখেছি নজরুলকে একাধিকবার। ভিভাল সারা কত গল্প করতে দেখেছি, জানতাম না তো এরা সব কারা। কলকাতায় বড় ফাংশানে ধমুদা বাজাতে গেলে আমি তো ব্যাগটা নিয়ে যেতাম। তো এই আমার নাই, আর চিরদিন বাবা তুলসী চক্রবর্তীকে দেখে বলতো ওই সত্যজিৎ রায়ের কথাটা, বিদেশে জন্মালে সব দ্বীপ পেত, সব দ্বীপ হতো, ওদের নামে সব দ্বীপের নাম হয়ে যেত, নিপতি, নবদ্বীপ, হরিধন মহাশয়, রবি ঘোষ, এ করে। যে কারণে আমার যারা বন্ধু, তোমার আমার পরিচিত যারা খুব বলিষ্ঠ অভিনেতা, বাবা সবসময় তাদের অভিনয় দেখে, খরাজদার অভিনয় দেখে, আমাদের রুদ্রর অভিনয় দেখে, এরা যদি ওই সময় জন্মতো এরা তাও পারত। আমাকে কোনোদিন রিকগনাইজ দিত না যে তুই। কিন্তু ওই গ্রামে থাকতে থাকতেই আমার সারাক্ষণ মনে হতো সিনেমা ইজ দ্য অনলিয়েস্ট ওয়ে, যে আমি একটা সবার থেকে আলাদা হতে পারি। আর গ্রামের মধ্যে একটা ফিচারটার একটা আলাদা দাম ছিল আমার, সেটা আমি 8-9 থেকে বুঝতে পারলাম কারু কারু চোখে। তো সেইটা আমার খুব মনে হলো একটু আলাদা, এটা আমি বুঝতে পারতাম। তারপরে শত্রু সিনেমা দেখার পরে যখন গ্রামের লোক তার ছেলের নাম রাখছে ছোটু, তখন আর থাকা যাচ্ছে না। আমি বাবাকে বললাম আমাকে যদি সিনেমায় চায় তুমি কি দেবে? বাবা বলল না। সেই বাবা উচ্চ মাধ্যমিকের পরে যখন আমি কলকাতা শহরে এলাম এবং আমি থিয়েটার করতে শুরু করলাম এবং আমি শ্রুতি নাটক করতে শুরু করলাম, তখন কিন্তু কোনো বাধা দিল না। বাবা যে ট্রেনটাকে মানে দুটো লাইনের উপরে আনতে বাবা একদম ক্রেনের মতো রেখে দিয়েছিল, দিয়ে যেদিনকে রেল লাইনের উপর তুলে দিয়ে বলল কিছু। নামটা কি বলবো? অশোকনাথ বসু। হ্যাঁ, যে তারপরে কিছু বললো না, বললো কত খারাপ হবে, আমার মতো তো নয়। মানে বাবা রাজনীতি করতো, বাড়ি থেকে রাজনৈতিক কারণে বাড়ি ছাড়া ছিল বহু বছর, আর সেই রকম কোনো কিছুতে ভয় নাই। হ্যাঁ ঠিক আছে, পুলিশ ধরেছে তাতে কী হয়েছে, পুলিশ তো ধরে, কাল ধরে এসছে, কত লোক চলেও গেছে সেখান থেকে। আর ছোটবেলায় এই যে তোমার মধ্যে একটা কি বলবো, তোমার মধ্যে একটা খুব ভাইব্রেন্স আছে, মানে
তুমি যখন কথা বলো তোমার এক্সপ্রেশনস আর ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড, মানে পরিষ্কার খুব। এটা কি তুমি ছোটবেলা থেকেই এরকম ছিলে? মানে তোমার স্কুলের বন্ধু বান্ধবদের মধ্যে কি তুমি ওই ছেলেটা ছিলে যে নাকি সবাইকে বলে শোন গল্প বলি, এই ছেলেটা কি ছিলে? যে কারণে সবাই বকাল বলতো সবসময়, মানে একটা জমিয়ে ফেলা, এটা আমাদের বাড়ির মধ্যে আছে। আচ্ছা, হুম, একটা জমিয়ে ফেলা, আড্ডা জমিয়ে ফেলা, একদম জ্যাঠা, পিসি, বাবা। আমার বাবার যে ওপরের ভাই, আমার একজনই আছেন পৃথিবীতে এখন, ডেফেন্ডাম স্কুলের হেডমাস্টার বসেছিলেন। আচ্ছা, রাজাবাজার ডেফেন্ডাম স্কুল। ওই যেটা বিশেষ কথাটা তো বলে না। তো আমার বাবা সারাক্ষণই, মানে বাবা অফিসে না গেলে অফিস পড়ে গেল। আচ্ছা আচ্ছা, বাবা প্রত্যেকদিন অফিস থেকে তো কেউ বেরোতে দিত না, ক্যারাম তাস হচ্ছে, বাবা তোমাকে বললো চা খাবি তো, বিস্কুট খাবি তো? হ্যাঁ খাই, খিদে পেয়েছে, দাঁড়া বলে আসি, বাথরুম করে বলে আসি। এই যে বাবা বেরিয়ে গেল পরের দিন। সবসময় কিছু না কিছু। তার মানে এটা তোমাদের মানে এই পুরো ব্যাপারটা তোমার মানে অলরেডি ছিলই, মানে ফ্যামিলির মধ্যেই ছিল, ভীষণ 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 ভাবে। আর মজা করা, এটা তো আমাদের পুরো পরিবারের মধ্যে ছিল। আচ্ছা, থিয়েটার করা শুরু করলে যে কলকাতায় এসে, সেটা কিরকম এবং সেটা কিভাবে হলো? কলকাতার আগে থিয়েটার আছে। কলকাতার আগে? আচ্ছা, সেটা কিভাবে? আমাদের গ্রামেতে আমি বলছি যে তখন শখের থিয়েটার যাত্রা অনেক হতো। প্রথম থিয়েটার করলাম স্কুলেতে, মামলার ফল। আচ্ছা, স্কুলের নাটক। তারপরেও স্কুলে নাটক হলো, করলাম। কিন্তু আমার নাম ছড়িয়ে পড়লো গ্রামে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার 100 বছর হলো 1993 সালে। এই বছর আমরা নাটক করলো, স্কুল থেকে রামকৃষ্ণ মিশন অ্যারেঞ্জ করলো স্বামী বিবেকানন্দ। সেই অভিনয়টা আমি করলাম, স্বামী বিবেকানন্দ। ডিরেকশন দিল আমাদের গ্রামের খুব কৃতি সন্তান এবং স্বামীজির সম্বন্ধে ভীষণ মনে প্রাণে ভক্ত রামকৃষ্ণ মিশনের শান্তনু বসু। শান্তনুদা এখন বজবজ থানার আইসি। আচ্ছা। এবং আমি মেডিটেশন কাকে বলে, এবং তুমি তো বুঝতে পারছো আমাদের বাংলাও ইংরেজিতে পড়ানো হতো, এই ইংরেজিও বাংলায় পড়ানো হতো, এরকম ইংরেজি জ্ঞান আর কি। সেখানে দাঁড়িয়ে আমি মুখস্থ করে ফেললাম, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল টু রাইস অ্যান্ড রেসপন্স টু দ্য ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল ওয়েলকাম হুইচ ইউ হ্যাভ গিভেন আস। তো এই যে বক্তৃতাটা আমি মুখস্থ করে ফেলে এই নাটকটা করলাম, এটা না একটু কাণ্ড হয়ে গেল। সবাই বলতো বাপরে, এটা তো একটা অন্য ধারা। ওই যে এসে বসা, একটা লাইট, আমি যেটা বলছি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনে আমার প্রচণ্ড অ্যাকসেপ্ট হয়ে গেল। আমার বাড়ির পাশে হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মিশন, স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ, যাকে রামকৃষ্ণদেব বলেছিল তুই ঘরটা সামলাস, বিলে বাইরেটা সামলে নেবে। তো তার বাড়ি আমার বাড়ির পাশে। হ্যাঁ, অনেক কিছু। তার সেই বাড়ির পাশেই শুটিং হয়েছিল 1975-এ বাঁশুড়ি বলে একটা ছবি, মিঠুন চক্রবর্তী আর সৌমিত্রা মুখার্জি নায়ক আছে। তো সেই রামকৃষ্ণ মিশনে আমি ছিলাম বহু বছর, স্বামী নিত্যরূপানন্দর কাছে, জ্ঞান মহারাজ। তো সেইখানে থাকার এই নাটকটা আমাকে একটা, তারপরে গ্রামে যাত্রা হলো, চিতায় চলছে ভালোবাসা, অ্যান্ড আই ডিড ওয়েল, খুব ভালো কাজ করলাম। কিন্তু গ্রামে একটা নাটক হলো, আমি যখন 97 সালে দুর্গাপুজোর সময় আমাদের মধুরেন্দ্র সমাপয় রবি ঘোষের বিখ্যাত নাটক বিবাহ বিভ্রাট, একদম, তাতে রবি ঘোষের চরিত্রটা আমি করেছিলাম, মিলন সেন। যে পুরো নাটকটাই কবিতায় কথা বলে। আর আমার এক প্রাণের বন্ধু আছে যে এখনো গ্রামে থাকে, গোপাল আমার বন্ধু। গোপালও খুব ভালো অভিনয় করত। গোপাল আর আমি মিলে পাঠ করলাম। আমার বাবা গোপালের অভিনয় দেখে বলেছিল যে প্রফেশনাল অ্যাক্টার। এই কথাটা আমার খুব অপমান লেগেছিল। আই এম নট প্রফেশনাল, গোপাল প্রফেশনাল। গোপাল একটা মারোয়াড়ি চরিত্র বলে যারা প্রফেশনাল অ্যাক্টার, বাবা এরম বলতো। বাবা বলতো নাটক, হ্যাঁ দাদা বুঝি, অঙ্গার টঙ্গার দেখেছি, 5-10 বার হয়ে আছে, জানি দাদা, মানে অনেক কলকাতা এখানে থাকেন কি করে। বলে দাদা জীবনে বিবর বেশিবার পড়া হয়ে গেলে আর ধর্মতলা বেশি ঘোরা হয়ে গেলে না, তখনই অন্ধকার ভালো লাগে, বুঝতে পেরেছো, এরকম বলতো আর কি। তো গোপাল ওইরকম অভিনয় করলো। আমি মিলন সেন করার পর গ্রামের এক জেঠু আমাকে বলেছিল, আমার দিদিমণির হাজব্যান্ড, যে তুমি কলকাতায় ট্রাই আউট করতে পারো, তোমার কিন্তু অভিনয় হবে। আর ক্লাস 7-এ জামরুল গাছের তলায় আইয়ুব আলী স্যার বলেছিল কোনো কারণ ছাড়া, আমি অনেকবার স্যারকে জিজ্ঞেস করেছি, এই আইয়ুব আলী স্যার, আমি বলতে চাই সকলকে, কি মানুষ এখনও আছেন স্যার,
স্বামী বিবেকানন্দ জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব বা শ্রীমদ্ ভাগবত গীতার প্রভাব, এর ওপরে বক্তৃতা প্রতিযোগিতা বসিরহাটে হবে রামকৃষ্ণ মিশনে। আমি বলতে যাব। আইওয়ালি স্যারকে গিয়ে বললাম, আইওয়ালি স্যার লিখে দিলেন। ছোট্ট সবুজ পেন এরকম করে বার করতেন, ছোট্ট ছোট্ট হাতে লেখা, স্যার মলিন ধুতি পাঞ্জাবি, তুমি যে কোনো জিনিস, শ্রীমদ্ ভাগবত গীতার প্রভাব স্বামী বিবেকানন্দের জীবনে। আমি ওটা মুখস্থ করে বলে দিলাম। এরম একটা পরিবেশ। তো সেই স্যার আমাকে বলেছিলেন যে তুমি কিন্তু এটা ধরে রেখো, তোমার জীবনে এটা কাজে দেবে একদিন। কি কারণে বলেছিলেন? ওই একটা স্কুলের নাটক, তারপরে আমরা পাড়াতেও নাটক করেছি ওখানে, দর্পণ সাক্ষী, আচ্ছা, মনোজ মিত্রর, এই চন্দন সেনের, মানে সব কিছুই আমরা, মানে আমি ওখানে কমপ্লিট। ওই নাটকটা করার পর যখন সবাই আমাকে বললো বেশ ভালো, বাবা বললো, বাবা আমাকে বন্ধুরা বললো তোর বাবা খুব হাসছিল তোর পাঠ দেখে। তখন আমি কলকাতায় এসে স্কটিশে ভর্তি হবার পর আমার সঙ্গে একজনের আলাপ হয়েছিল রামকৃষ্ণ মিশনে, ত্রিশরণ বলে একটি নাট্য সংস্থা, গীতি আলেখ্যর টিম, বরানগর রামকৃষ্ণ মিশনে, আমাদের রামকৃষ্ণ মিশনে পড়তো ওরা। ওদের সঙ্গে এসে ওরা দেখলো স্কটিশে পড়ে অনেকে, ওদের সঙ্গে আমার আগে আলাপ। ওদেরকে আমি বললাম আমি এরকম থিয়েটার করতে যাই। তার মধ্যে একজন আমাকে বলল চল আমরা একটা শ্রুতি নাটক করছি, একটি কুকুরের শ্রেণী চরিত্র। সেইটা হলো দমদম মেন্টাল হসপিটালের সামনে, বুঝতে পেরেছো, যে যার জায়গা খুঁজে পায়। তো সেই নাটকটা করার পরে ওখানে আমাকে একজন বলল তুমি আমাদের সাথে থিয়েটার করছি, করো না। তো আমি বললাম আমার এবার বলে হয়ে যাবে, টাইম অ্যাডজাস্ট হয়ে যাবে, পড়াশোনার সাথে কী আছে। মাকান বলে একটা নাটক করলাম, এটা প্রফেশনাল নাটক হলো বরানগরে, এটা প্রথম প্রফেশনাল নাটক। ওরা আমাকে একটা টাকা দিয়েছিল। সেইখান থেকে আরেকজন আমাকে বলল আমরা নাটক করছি, তোমার সেখানে তোমায় গাড়ি ভাড়া দেবো, নাটক করবে আমাদের সঙ্গে। করতে গেলাম, সেইখান থেকে আরেকজন বলল, মহিলা বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে, এই কাজের শেষে বলবো। হ্যাঁ বলুন। বললো আমরা পথনাটিকা করি, 20 টাকা করে পার নাটকে দেয়, তুমি করবে আমাদের সাথে? বললাম হ্যাঁ করবো। এবং আমি বলছি আমার জীবনের এই যে পরিবর্তন, এই পথনাটিকাটা না করলে হতো না। এই যে রাস্তায় 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 পোস্টার ড্রামা আমি প্রচুর করেছি। তারপরে এই নাটকটা করতে করতে আমাকে আমাদের আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, এই এনজিও, আমার এক বন্ধুর, ধীমান আমার এখনও বন্ধু, সে ওদের ওখানে আমাকে ডেকে নিয়ে বললো আমাদের একটা জলের ওপরে হবে পোস্টার ড্রামা। সেখানে আমরা ব্যারাকপুরে দল তৈরি করে করলাম। তার মধ্যে একজনকে তুমি চিনবে, স্বনামধন্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ছিল। আমরা দুজনে মিলে শুরু করলাম বিভিন্ন জায়গায় পথনাটিকা। এই পথনাটিকা যে রিফ্লেক্স তৈরি করলো আমার মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার জবাব দেওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা, ওইখানে দাঁড়িয়ে একটা ওই গানগুলো করা। আমাদের একটা টিম ছিল, প্রচুর করতাম। কিন্তু তারপরেও মন ছিল যে একটু প্রসেনিয়ামে আবার যেতে হবে। তখন আমি, আমার পিসি নাটক করতো গৃহপ্রবেশ বলে, কলাপি বলে নাট্য সংস্থা ছিল সল্টলেকেতে। খুব বিদগ্ধ মানুষ অনিল মুখোপাধ্যায়, তিনি শিশির বাহাদুরীর খুব কাছের লোক ছিলেন। ওদের ওখানে গৃহপ্রবেশ নাটকে আমি ব্যাকস্টেজে কাজ করতাম এবং সবসময় দলের সঙ্গে থাকতাম। তো এইটা একটা পরিবেশ তৈরি হলো। তারপরে অনেক বছর কলাপিতে সেরকম ওরা থিয়েটার নতুন করে তৈরি করছিল না, কিন্তু ভালো লাগছিল না। তখন আমার ভাই বলল আমার এক বন্ধু আছে, ওর বাবা দাদা দুজনেই নাটক করে, খড়দায় বাড়ি, তুই কি যাবি? আলাম চল, কিন্তু আমি কাকুর কাছে যাব, ছেলের কাছে নয়। এই মানুষটার নাম কনক রায়, এনাকে খড়দায় সকলে চেনে। এই কনক রায়, কাকু ব্যাংকে চাকরি করতেন, ইনি থিয়েটার করতেন। ইনি যে অফিস ক্লাবে থিয়েটার করতেন তার প্রচুর অভিনেতা এনার। জয়জিতের বাবা ভীষণ চেনা কাকুর। তো আমাদের সুনীল মুখোপাধ্যায়, পার্থসারথী দেব, আচ্ছা, এবং কাকুকে শ্রদ্ধা করত শঙ্কর চক্রবর্তী, কেন একই জায়গার লোক। আর কাকুর ছেলের নাম জানো? দেবাশিস রায়। আচ্ছা, ওই দলের তখন সেক্রেটারি, ওই দলের ছেলে মনে রাজা ভট্টাচার্য। ওরা নিচের তলায় নাটক করত। আমি ওপরে যেদিন গেলাম, কাকিমা চলে গিয়েছেন, কাকিমার একটি মূর্তি ছিল। কাকু আমাকে দেখার পরে আমাকে বলল বাহ, তোকে তো বেশ দেখতে। আমি বসে আছি চুপ করে। তখন আমাকে বললো এরা কবিতা শোনাতে পারিস? তো আমি কাকুকে যেতে পারি, কিন্তু কেন যাব বললাম।
তো শোনার পরে কাকু আমাকে যেতে পারি কিন্তু কেন যাওয়ার পরে চুপ করেছিলেন, করে বলল, তুই আমাকে 1 বছর দিতে পারিস, তোকে আমি তৈরি করে ছেড়ে দেবো। তখন কাকু, তাই তো এলাম। আপনি ঠিক আছে। এই কাকু যদি আমার জীবনে না আসতো তাহলে অভিনয় সিনেমা জগৎ যাওয়া মানেই মিঠুন চক্রবর্তী হব, এই চিন্তাটা থেকে আমি বেরোতে পারতাম না। আচ্ছা, তার আগে শুধু আমি মিঠুন চক্রবর্তী ছিলাম গ্ল্যামারে। আমার গ্ল্যামার চাই, আমাকে ছই নেবে, সানগ্লাস পড়তে হবে। এই কাকু প্রথম বলল, মাথার মধ্যে একটা বোধ কাজ করে, কবিতা পড়তে হবে, ভালো গান শুনতে হবে, দেশ বিদেশে থিয়েটার দেখতে হবে, সিনেমা দেখতে হবে, ক্লোজ শটে রোম্যান্টিক লুক কী হতে পারে, তাহলে সিনেমা দেখে তো লাভ কী হলো, উত্তম কুমার দেখে কী হলো। এই মানুষটা আমাকে পুরো 1 বছরে চেঞ্জ করে দিল। প্রথম সিনেমা এই নাটক করলো অযোগ্য, আমাদের সমান্তরাল বলে একটি নাটক আছে সৌমিত্র বসুর, সেটা ছোটটা। সেখানে আমি একটা 54 বছরের ক্যারেক্টার করতাম, বোম্বে ফেরত সুপারহিট হিরো হয়েছিলাম ওখানে। এখানে একজন গ্রুপ থিয়েটারের টাকা চুরি করে ওখানে চলে গেছিলাম বউকে নিয়ে, আর বলেছিলাম একটু নাম করে রোজগার করে আবার থিয়েটারে কলকাতায় ফিরে আসবো, সৃষ্টিতে কৃষ্টিতে থাকবো। সেটা মিথ্যে। সেই রোলটা করতাম। অরুণাব যেখানে নাটক করতে যেতাম আমরা তো পুরস্কার পেতাম, আর সবাই আমাকে না প্রশ্ন করতো নানা রকম জীবনের দিক নিয়ে, আর আমি শুধু কাকু জানে। সম্ভব না আমার পক্ষে ওটা মাথা থেকে তখন বের করা। ইভেন আমি গাড়ির মধ্যে যাচ্ছি, আমি টেকারে ঝুলছি, বুদবুদে নাটক করতে যাচ্ছি, বর্ধমানের বুদবুদ, বর্ধমান ছাড়িয়ে। খুব দারুণ একটা লাইব্রেরি ছিল, সুধীন্দ্রনাথ দত্তের ছবি ছিল সেই লাইব্রেরিতে। কী সব বাঙালি আমরা, কি সুন্দর করে সেখানে রাতে থাকা। যেতে যেতে বলছে, জানেন কনকদা, আমরাও ভেবেছিলাম অযোগ্যটা করা হলো না, কারণ ওই আমরা তো এটা অনিশটা পেলাম না। সর্বনাশ, অনিশ তো আমি, রাত্রিবেলায় কী হবে। আমি গিয়ে একটা ঘুমাতাম, ঘুম থেকে উঠে রোজই রোলটা করতাম। তারপরে ওরা বলেছিল, বাপরে বাপ, আমি কিছু জানি না, কাকু জানে। কাকু বলেছিল, না ও তোলাটায় ওর। আর আমার তো নকলটা একটা ছোটবেলা থেকে ভীষণ একটা করতে ছোট। হ্যাঁ, দাশুদা বাড়িতে কাজ করতো, ওপর থেকে ডাকতাম, দাশুদার গলা করে ছোটো মা বলতো। ছোটো মা আমার জীবনে অনেকখানি আমাদের সাথে তাকে এখনো। ছোটো মা বলতো, কী হলো দাশুদা, মানে সাড়া দিত, আমি তো বলছি। তারপরে কুমার শানুর গান, সব সময় এগুলো নিয়ে, মিঠুনদার গলা নকল, কখনো সঞ্জীব কুমার করছি, কখনো এই করছি। এই জন্য কাগজ যা দেখবো ওটা তুলে নেব। হ্যাঁ, যে কারণে মানে প্রথম দিকে যখন আমাদের সামনে যখন রুদ্র অভিনয় করতো, রুদ্র বলতে, আমার মতো করিস না, ওরা বলছিল তুই আমার মতো করেছিস ওখানে গিয়ে। এখানে তখন খরাজদা, তখন মনে হতো এই জায়গাটা একটু খরাজার মতো করে দিই, এরকম আমার মতো নকলটা। তো কাকু খুব ওই যে বছরটা আমি করলাম, বেশি দিন ওটা চলেনি, জানো তো, মানে ওই যে সুন্দর সময়টা আমার জীবনে, যাই হোক চলেছে জীবন, ওইটাই হলো তোমার একটা বড় টার্নিং পয়েন্ট। হ্যাঁ, একটা স্ক্রিপ্ট পেলে বসতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, হাঁটায় ভাবতে হবে, চলায় ভাবতে হবে, কথা বলায় ভাবতে হবে। আর তখন কি তুমি ভাবছো না যে আমি সিনেমায় অভিনয় করবো? ঢুকে গেছি কিভাবে, টুকটুক করে। আমার দাদা যখন 2000 সালে আমাকে বললো, সুভাষিস মুখার্জির সঙ্গে আলাপ হলো, 10 টাকা বাবা দিল, আমি সুভাষিসদার সাথে 2 টাকা 25 পয়সা বাস ভাড়া দিয়ে দেখা করতে এলাম। সুভাষিসদা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বলো, তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি চেষ্টা করবো, তুমি কালকে চলে এসো স্টুডিওতে, আমি আলাপ করিয়ে দেবো। সুভাষ মুখোপাধ্যায়। সুভাষিসদা মানে যদি তখন আমায় বলতো যে হাওড়া ব্রিজ থেকে লাভ মারলে হবে, আমি লাভ মেরে দিতাম। আমি ভীষণ গুরুপন্থী লোক, আমার খুব গুরু ভালো লাগে। তো সুভাষিসদার কাছে যাতায়াত করলাম, সুভাষিসদার যে পাঠ পাইয়ে দেওয়ার জন্য করলাম, আমাকে গুছিয়ে গেলাম যে আমার একটা ছবির বাঁধ থাকতে হবে, পিছনে লেখা থাকতে হবে। আমি চিরকালই ওইগুলোই খুব প্রিসাইজড। তো সুভাষিসদার বাড়িতে আসা যাওয়া করতাম। সুভাষিসদা ফোন নাম্বার, আমি বললাম আমার তো ফোন নাম্বার নেই। তো সুভাষিস বলে, যাদের ফোন নাম্বার না থাকে তারা কাজ পায় না, আমরা পাইনি, তোমাকে ডিরেক্টর বাড়িতে যেতে হবে, মাঝে মাঝে গিয়ে খবর নিতে হবে, কবে হবে। করতে করতে পিয়ালি প্রোডাকশন বলেছিল, অলোক জয়দীপদা, এই প্রতাপাদিত্য রোডে আমাদের পিএসসি অফিসের সামনে। তো ওইখানে ওদের কাছে যাওয়া শুরু করলাম। আমার শুটিংয়ের ডেট পড়লো 1 জুন। আমি শুটিং করতে গেলাম ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে। আর রাস্তা দিয়ে গেলে পিছন থেকে চিৎকার আসে, নাট্য সম্রাট, নাট্যাচার্য, সাহিত্য সম্রাট উত্তম কুমার যাচ্ছে। আর আমি ওদেরকে গালাগালি পা দেখাতে দেখাতে চলে আসতাম। আর ব্যারাকপুর জুড়ে আমার আড্ডা। ব্যারাকপুর হচ্ছে আমার যৌবনের তপবন। আচ্ছা, আমার বন্ধু বান্ধব, হিন্দি শিখতাম স্টেশনে, প্রচুর হিন্দিভাষী বন্ধু ছিল। আচ্ছা, তো করে আমি এই শুটিংয়ে এলাম। প্রথম দিন আমার শুটিং হলো, পঞ্চাদা ছিল, চন্দনদার গ্রুপে কাজ করে পঞ্চাদা ছিল শুটিংয়ে।
সোমাদে ছিল, নীলাঞ্জনাদি বলে একজন অভিনয় করে, এখন করেন না, অনেক ছবি টবি করেছে, ল্যাডলি তার ছবি টবি করে। আচ্ছা, নীলাঞ্জনাদি ছিল, আরও দু একজন। তো খুব একটা ভালো হলো না, খুব একটা ভালো হলো না, খুব একটা ভালো লাগলো না। আচ্ছা, ক্লোজ শটটা হলো না, বারবার ঘুরে যাচ্ছিল। ওরা আমাকে বলল যে সুভাষিস তোর নাম বলেছে, তোর একটু বেটার করা উচিত ছিল। তারপরে আমাকে গুলবাহার সিং, আমার এক বন্ধু আছে তাপস, মেকআপ করে, দেখবে নিমাইদা, তাপস, মানস, ওরা দুই ভাই, বাবা নিমাইদা সন্ধ্যা রায়ের দীর্ঘদিনের পার্সোনাল ছিলেন। ওই তাপস আমাকে, ওই বাসটা যাওয়ার কথা ছিল NT1-এর দিকে, বাসটা চলে গেল ইন্দোপুরীর দিকে। তো আমি নেমে একটু গেলে ওই স্টুডিওটায় ঘুরে যাই। তো তাপস আমাকে বললো গুলবাহার সিং একটা সিরিয়াল করছে আমার জীবন, তুই দেখা করতে পারিস। চলে গেলাম দৌড়তে দৌড়তে। ও তাপসের বাবা বসে আছে ওই তোমার হিন্দুস্তান সুইটস আছে নিউ আলিপুরে, ওর ভিতরে গলিতে। গুলবাহার সিং বিখ্যাত ডিরেক্টর, রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে, জাতীয় পুরস্কার পেয়েছেন। দেখা করলাম 2000 সাল, এই 2 জুন হবে, পরের দিনই আর কি। তো উনি বললেন তুমি চলে এসো, আমি সকালবেলায় আমি বলে দিচ্ছি। গেলাম, উনি আর চিনতে পারলেন, এত টেনশন ছিল। বাপ্তান্দা ছিল সেখানে, হ্যাঁ বাপ্তান্দা। তো বাপ্তান্দা আমাকে বললো, বাপ্তান্দা উনি তো চিনতে পারছেন না, আমি তো সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে চলে এসেছি। সে কি, আমার তো কথা হয়ে গেছে, তুমি তো করছো এই সিরিয়ালে, তুমি একবার এতে চলে এসো তো। বারুইপুর রাজবাড়িতে আমরা শুটিং করছি, আমার যে কটা পয়সা ছিল খরচা করে বারুইপুর রাজবাড়ি পৌঁছালাম। তখন আমি বললাম না না গুলবাহারজি বলে দিয়েছি তুমি করছো। তাপসকে বললাম, তখন ওরা বললো যে একটা ওকে বল না, আমাদের একটা ভিড়ের জায়গা আছে, ওকে দাঁড়িয়ে যাবে। তো তাপস আমাকে বললো একটা ভিড়ের জায়গা আছে, একটা বাচ্চা হয়েছে, দেবশ্রীরা ছোটো ছেলে হয়েছে, মিষ্টি নেওয়ার, তুই কি জায়গাটা করে দিবি? তো আমি বললাম হ্যাঁ, কেন করে দেবো না। আর হ্যাঁ, তাপস আমার খুব খিদে পেয়েছে। তাপস বললো হ্যাঁ তুই খেয়ে নে, তা তুই ঢুকে গেছিস, তুই তো খাবি। হ্যাঁ তাপস তুই আমাকে 10 টাকা দিতে পারিস, মানে আমি বাড়ি ফেরা। তা তাপস হ্যাঁ, আরে করে ওইটা করলাম। সিনটা করার পর কি একটা চাওয়ার মধ্যে ছিল, উনি খুব খুশি হলেন। করে আমি বাড়ি ফিরে এলাম। ফিরে আসার 2 দিন বাদে ফোন এলো, ওই যে ছেলেটা হলো তার বড় বয়সটা আমি করছি। আর রাহুল বর্মন ছিল বাবা, আর আমরা 3 জন ছেলের পাঠ করেছিলাম দেবশ্রী রায়ের। এইটা আমার একটা বলার শুরু হয়ে গেল, আমি দেবশ্রী রায়ের ছেলের পাঠ করেছি। আচ্ছা, এটা কোন কি সিনেমা ছিল? আমার জীবন বলে একটা টেলিফিল্ম, বম্বের দিল্লি দূরদর্শন। এই আমাকে টাকা দেওয়া হলো 2 দিনের, এই আস্তে আস্তে করে গাড়ি চলতে শুরু করলো। বাহ, কি অদ্ভুত না, কোথা থেকে কিভাবে কি হয়। আমার এখন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা নতুন কাজ করতে চায়, তারা অনেকে মেসেজ করে দাদা কাজ করলে বলবেন, বা আপনার সঙ্গে কাজ করতে চাই। কিছু মানুষের মধ্যেই আমি দেখতে পাই ওই চোখটা, যা আমি না একদিন বিরাট কেউ হব, এই বিশ্বাসটা বেশি মানুষের মধ্যে আমি দেখতে পাই না। বাট আমার এটা বিশ্বাস, তুমি কি ভাবো এটা নিয়ে বলো, যে তুমি যখন শুরু করছিলে তোমার এই বিশ্বাসটা বা এই জিনিসটা কি তোমার ভেতরেও ছিল? সেই কারণেই কি কেউ খুঁজে নেয়, নাকি অন্য কিছু আছে যেটা খুঁজে নেয় যে আচ্ছা না ওই বাচ্চাটা বড় ছেলেটা করতে পারবে, বড়বেলাটা করতে পারবে? এই বিশ্বাসটা কি করে বলে মনে হয় তোমার? অর্ণব, যখন তোমাকে আমি প্রথম দেখেছি তো তুমি তো একটা নর্থ বেঙ্গল থেকে আসা ছেলে, এমন কিছু ব্যাপার না, 1000টা ঘুরে বেড়াচ্ছে। দেখো, একটা ভিড়ের মধ্যে শিয়ালদা স্টেশনে সব ধরনের মানুষ আসছে, কিন্তু তুমি তার মধ্যে যদি দেখো একটা ফিনফিনে সাদা ধুতি পাঞ্জাবি, এখানে একটা লাল টিক পরা লোক যাচ্ছে, তুমি লোকেট করবেই একদম। ওই তোমার কথাটাতে আমি বললাম, তোমার মধ্যেও একটা উল্কি থাকতে হবে, তোমার মধ্যে একটা ঊর্জা থাকতেই হবে, যে ঊর্জাটা কিন্তু কোনো রঙের মধ্যে চাপা পড়ে যায় না, কিচ্ছু দিয়ে চাপা পড়বেই না। সেই ঊর্জাটার জন্যেই ওমপুরি হয়, সেই ঊর্জাটার জন্যেই নওয়াজুদ্দিন সিদ্দিকী হয়, মনোজ বাজপেয়ী হয়, সেই ঊর্জাটার জন্যেই আমাদের কলকাতা শহরে যারা কোনোভাবেই ঢোকা উচিত না। মানে আমি তো অনেক অ্যাক্টারকে বলে, আমাদের একজন অ্যাক্টার আছে না রাজু মজুমদার, ওকে আমি খুব পছন্দ, রাজু ভেরি গুড অ্যাক্টার। রাজুকে বলি তোর সাহস হয় কি করে, বসন্ত চৌধুরী পাঠ করে গেছে, উত্তম কুমার নায়ক ছিল, সৌমিত্র বাবু, অনিল চারে, তুই হাবড়া থেকে আসিস কি করে, বাড়ি চলে যাক। সকল রাজুর সাথে কথা, কিন্তু সেটাই অদ্ভুত ব্যাপার না, রুদ্রকে কোনোভাবে ঢুকতে দেওয়া উচিত, বার করে দেওয়া উচিত এনটিআর থেকে, কিন্তু ঊর্জা তো থাকতেই হবে বন্ধু, ওই বিশ্বাসটা, ওই ঊর্জাটা থাকতেই হবে। না হলে গ্রামের সেই ছেলেটা আজকে বিদেশে গিয়ে চাকরি করছে, পড়াশুনো তো সকলে করেছে, তোমার উইল পাওয়ারের যে একটা
টান, তোমার উইল পাওয়ারের যে একটা, সেটার জন্য তুমি একটা ভিড় থেকে আলাদা হবেই। এবং সেটা আমি রাজনৈতিক নেতাদের অনেক জীবন কাহিনী পড়েছি, অনেক কাহিনী, যাদের আমার একটা শখই হচ্ছে অটোবায়োগ্রাফি পড়া এবং অটোবায়োগ্রাফি শোনা। এই আলাদা হওয়ার জায়গাটাই কিন্তু এই ঊর্জাটা আমাদের কুচতে হয়। না হলে তুমি ভাবতে পারো, সতীশ কৌশিক যখন শ্যাম বেনেগাল বলছে যে তোমার কাছে কোনো ছবি হবে, তখন ও ওর এক্স-রে প্লেটটা দেখি বলছে এইটা আছে, এই এক্স-রে প্লেটটা আছে। তখন শ্যাম বেনেগাল বলছে তো সিলেক্ট হয়। আসলে একটা টালিগঞ্জের মোড়ে দাঁড়িয়ে একটা মন থেকে তোমাকে বলতেই হবে জিনাইয়া মারনাইয়া ইসকে সিবা জানা কাহা। সেটা কিন্তু টালিগঞ্জ শুনবে, আজও শোনে। ঠিক। দেখো এই যে যেটা বললে, আমিও যখন আসি সত্যি তো কেউ, আমি নিজেও অবাক হয়েছিলাম যে কেন লোকজন, আমার তো কোনো প্রথাগত সিনেমার শিক্ষা ছিল না, কেন লোকজন আমাকে বিশ্বাস করছে তখন বুঝিনি। আজকে এসে মনে হয় আমার মধ্যে ওই বিশ্বাসটা নিজের, আমি কিচ্ছু না জেনেও হয়তো এটা ভেবেছিলাম যে একদিন না বিরাট কোনো সিনেমা বানাবো আমি। তখন তোমার মধ্যে যে একটা ঝকঝকে তরতাজা বিষয় ছিল না, সেটা আজকে এক্সপিরিয়েন্সে এসে দাড়িটা পেকে গেছে। তো সেটা খুব এফেক্টিভ। এটা শুদ্ধতাটা না, এই হৃদয়ের শুদ্ধতা। অনেকে বলে ভালো মানুষ না, কিন্তু তার কর্মজগতে আমরা তো অনেকেরই অনেক ব্যক্তিগত ব্যাপার শুনি, তাই এরকম করেছিল, জানিস না আউটডোরে গেলে যা করে। কিন্তু সে যখন সিনেমাতে অন হচ্ছে, সে যখন নাটকের স্টেজে অন হচ্ছে, সে তখন কিন্তু একদম মানে ঋষিতুল্য শুদ্ধ ব্যক্তি। সে প্রতিটা লাইন, প্রতিটা তার স্ক্যানিং, তার প্রতিটা রাত জাগা, তার প্রতিটা তৈরি হওয়া, সে সেকেন্ডে রেডি করছে। সেইখানে সে শুদ্ধ মানুষ মানে না হলে তুমি ভাবতে পারো আমার ভারতবর্ষের অন্যতম প্রিয় একজন দার্শনিক এই সময় দাঁড়িয়ে। আমরা তো একাধিক বিয়ে করে লোকটা দুটো বউ নিয়ে, একটাই, কিন্তু আমার তো প্রিয় দার্শনিকের নাম সেলিম খান। সে যা বলেছে আমি খুব মন দিয়ে মানি। সত্যি তাই। সে যখন টিভিতে বলছে যে পৃথিবীতে ভালো মানুষের সংজ্ঞা বলতে আপনি কি বোঝেন, কপিল শর্মা জিজ্ঞেস করছে, সে তখন বলছে মুঝে পতা নেই লেকিন মেরি ওয়ালিদ নে কাহা থা কি জিসকে জিন্দগি মে পুরানে দোস্ত আর ঘর মে পুরানে নকর ও ইনসান আচ্ছাই হ্যায়। ভাবতে পারছো কি ব্রিলিয়ান্ট কথা বলো তো। সব মানুষ এরা জীবন থেকে জীবন দর্শন শিখেছে, সেটা সবচেয়ে বড় কথা। আজকে আমি একটা বই পড়ছি, আমি আজকে তো ধরো আমার সংসার ভেসে গেছে, তুমি তো বলো আর যতই নাম করো বিশ্বনাথ দা, সংসারটা তো রাখতে পারলো না। কিন্তু একটা লোক ৬৭ বছর বয়সে তার স্ত্রীকে বলছে টি অর মি, চা না আমি। বউ বলছে চা, বউকে ছেড়ে দিল, সন্তান শুদ্ধ। ৬৭ বছর বয়সে সে ধর্মকে আপন করে নিয়ে একা পৃথিবীর সমস্ত ঐশ্বর্যকে ফেলে দিয়ে লড়াই করতে শুরু করে ৭১ বছর বয়সে প্রথম লিখছে সময় নেই হচ্ছে মানুষের সবথেকে বড় একটা রোগের নাম। মানুষটার নাম আচার্য শ্রী প্রভুপাদ। যে মানুষের সময় নেই বলাটাই একটা সবথেকে বড় রোগ। তার মানে চিন্তা করে যে আমরা বলি আমাদের সময় নেই, ৬৭ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করছেন। এবং সেইটা যদি উনি না করতেন তাহলে এই কোটি লোকের যে সন্ধান পেল নেশা, উন্মাদনা, বিভিন্নভাবে শারীরিক নেশা, এতে সেইখান থেকে যে হরে কৃষ্ণ নাম নিল, তাহলে এই মানুষ, স্বামী বিবেকানন্দর মা বলছে এবার বিলে তুই আমার একটা শাড়ির ব্যবস্থা করে দে, গিট মেরে আর চলে না। তখনই তো রামকৃষ্ণদেব রাত্রিরে শাড়িটা দিচ্ছে, তোর মায়ের দরকার। কিন্তু সেই শাড়িটার তুলনায় উনি জানেন, আমি লাস্ট খবর পেলাম সারদামণির আমাদের জন্মদিবসে ১ লক্ষ শাড়ি দিয়েছে রামকৃষ্ণ মিশন। তবেই না সম্ভব হচ্ছে। এই যে পৃথিবীতে এত বিভিন্ন গ্রেট সোলস, মানে পুণ্যাত্মারা জন্মগ্রহণ করেছেন, বা আমি শুধু পুণ্যাত্মা বলবো না, আমি দারুণ মানুষ, দার্শনিক, ব্রিলিয়ান্ট মাইন্ডস সারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাদের সম্পর্কে জানাটা কি তোমার মনে হয় যে আজকে একটু, বা জানার ইচ্ছাটা আজকে একটু কমেছে, নাকি আমাদের সময় যেমন আমরা যেমন ছোটোবেলায় খুব জীবনী পড়াতে আমার বাড়ির থেকে খুব করতো, মানে খুবই ইন্সপায়ার করতো,
আজকে দিনে কি তোমার মনে হয় যে এই ব্যাপারটা আছে এখন অবধি? সেটার জন্যে আমি আমাকে দায়ী করব, সেটার জন্যে আমি আমার পরিবারের লোককে দায়ী করব। একটাই নেগেটিভ কথা বলবো ভাই, মোবাইল ধ্বংস করে দিল। এবং সেটাকে ধ্বংসের রাস্তা দেখো, সেন্ট্রাল অ্যাভিনিউ ছেড়ে বাঙালিকে তো কেউ চলে যেতে বলেনি, বাঙালি বিক্রি করেছে বলে চলে গেছে। একদমই। একটা লোক পাবেন না সেন্ট্রাল অ্যাভিনিউতে, কানে এসে কেউ বলেছিল? সবাই চেষ্টা করেছিল বিরাটি থেকে নিজের মতো বাড়ি করবো, পৈতৃক বাড়িতে বা 10 জনের সঙ্গে থাকা যাচ্ছে না, তাই না? এই মোবাইলটাও তাই। আমার ছেলেরা যদি সকাল থেকে রাত অবধি দেখে পূর্ণিমা মাসি তার শাশুড়ির সাথে ঝগড়াটা কি করে হয় সেইটা আমি সারাক্ষণ মোবাইলেতে দেখি, তাহলে আমার ছেলে তাই হবে। আর যদি আমার ছেলে দেখে যে বাবা কালকে রাত্রিবেলা আমাকে বলছে ঠিক আছে প্রকাশ রাজের ইন্টারভিউ দেখছি, তোমার এই অনুষ্ঠান দেখছি, সুজিত দা কি বলছে দেখছি, অনামী লোকজন, আমি তো তোমায় বললাম যে তোমার এই অনুষ্ঠানে আমার সব থেকে তুমি এই যে অরিজিৎ, আমার সাথে আলাপ নেই, দেখাও হয়নি কখনো, তো এই যে তুমি তার ইন্টারভিউ নিলে, এক সময় দাঁড়িয়ে তো তোমরা দুজনই এখন কলকাতা শহরে খুব নামি রাইভাল, আর আলটিমেট তো এন্ড অফ দ্য ডে হতেই হয়, ভালো জিনিসে পজিটিভ। কিন্তু কেউ কাউকে বলছে না, আলাপ করিয়ে দিচ্ছে না। আমি বলছি রমাদার লাইফ হিস্ট্রি জানতে হবে না, আমি এইটুকুনি জানি রমাদার একটা চেনামুখ বলে দল ছিল, রমাদা শম্ভু মিত্রের একটা ব্লু হোয়াইট বয় ছিল, রমাদা আবিষ্কার করেছে চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জি, সোমা দে, লাবণী সরকার এবং আমাদের অনুসুয়াদি, এইটুকুনি তো জানতে হবে বন্ধু। এইটুকুনি জানতে। বিশ্বনাথ এসছিল ইন্ডাস্ট্রিতে, কাঞ্চন মল্লিক স্বপ্ন সন্ধানীর একজন প্রপাইটার মেম্বার, সেটা অবধি না গেলেও হবে। কাঞ্চন একজন নিয়মিত থিয়েটার শিল্পী, খরাজ মুখার্জি একজন দুর্দণ্ড প্রতাপ নাটকের লোক, রজতাভ দত্ত এর মতো রনিদা একটা আমার সামনে বলেছিল, ক্যামেরা নিয়ে একজন ঘুরছিল স্টিল ক্যামেরা, রনিদা বলছে যে কোনো অ্যাঙ্গেলে চলে যায়, কোন দিক দিয়ে ভালো না, সেই লোকটা আমাদের নমস্য হয়েছে। তো আমি বলছি আলাপ করা, আমি আমার ছেলেদের কি করছো বাবা, ক্রিকেট খেলছো, বাবা উৎপল বসু, বাবা উৎপল বসু, বাবা শুধু ক্রিকেটকে ভালোবেসেছিল, তুমি জানো না বাবা, রোজ আসতো নর্থ ক্যালকাটা থেকে ক্রিকেট খেলতে, আমরা ছোটবেলায় পড়তাম বাবা, উৎপল বসু বাবা, অদ্ভুত আর কি নাম ছিল, ডাক নাম ওনার, উৎপল বসু, লেফট হ্যান্ড বলো, কিচ্ছু চাইনি, কোথায় হারিয়ে গেল মানুষটা, হারিয়ে গেল। কিন্তু এই লোকটা যে ওই যে অতটুকুর জন্য যে লোকটা এসেছিল, ওইটা মানে, আর যেই বয়সে আমরা অনেক অ্যাক্টরকে তো এখানে দেখেছি পাঠ করেছে। এই যে আমি এই মুহূর্তে খুব দুঃখিত, এই যে আমাদের উইঙ্কেল টুইঙ্কেলের রুদ্র আর দেবুদার সঙ্গে যে ভদ্রলোক পাঠ করতেন, যে কাকু পাঠ করতেন, কি অসামান্য অভিনেতা, কে মনে রেখেছে বা কি, তিনি কিন্তু তার কাজটা করে গেছেন। এইটা না কেউ, আমি রোজ ফাংশানে বলি, তুমি বিশ্বাস করো, আমি এমন দিন না আলাপ করিয়ে দেবেন, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, হরিদন, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, আলাপ করিয়ে দেবেন। মলিনা দেবীর সঙ্গে আলাপ করিয়ে দেবেন, সত্যজিৎ রায়ের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবেন, তপন সিনহাকে একটু আলাপ করিয়ে দেবেন। কেউ আলাপ করিয়ে দিচ্ছে না ছেলেকে, যে কারণে তাকে তুমি জিজ্ঞেস করো, সে যেটা সামনে পাচ্ছে সেটা আলাপ করিয়ে দিতে হবে। তো এই যে আজকে তুমি সুজিত সরকারের এপিসোডটা করার পরে তুমি বলছো আমি মানুষ হিসেবে বদলাতে শুরু করে দিলাম, আমাদের এরকম মানুষের সঙ্গে দেখা যায়। তুমি জানো আমার 1 মাস আগে এক মানুষের সঙ্গে আলাপ হয়েছে বাঁকুড়ার গ্রামস্য গ্রামের ভিতরে, আমি তাকে মনে মনে, আমি তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত স্বামী গহনানন্দজির, তারপরেও তাকে আমি গুরু মানছি। তার বয়স 86 বছর, তিনি 3:30 ঘুম থেকে ওঠেন, জপ, ধ্যান, প্রাণায়াম করেন, একা থাকেন, স্ত্রী 10 বছর আগে চলে গেছে, 3 ছেলে মেয়ে, কারুর নামে একটা অভিযোগ করলো না, তারা সব বাইরে কাজের দৌলাতে থাকে। তারপরে তিনি একটু চা খান, একটু মুড়ি খান, তারপর একটু রান্না করেন, আর নিউজ শোনেন সারা ভারতবর্ষে। বাইরেটা যাওয়া হয়নি তো, বাইরেটাকে ভিতরে আনেন। 50 বছর কলকাতায় ছিলেন, দক্ষিণেশ্বরের কাছে। নিরামিষ আহার করেন, দুপুরবেলা 8 ঘন্টা ঘুমন, সন্ধেবেলা আবার নাম গান করেন, রাত্রি 9টায় 2টো রুটি একটু ছানা খেয়ে শুয়ে পড়েন। জীবনে কোনো অভিযোগ নেই, এক মুখ হাসি আছে 2টো দাঁতের ওপরে। আর আমি বললাম তারপরেও যে নিজে ঠিক রেখে কষ্ট পেতে হয়, বলে কর্মফল মেনে নেবে, এক জনমের নয়, কর্মফল। এবার এই যে খোঁজ, সারাক্ষণ খোঁজ, কেউ আলাপ করে, আমি বলছি বাবা আমাদের একবার একটু ওই কিছুদিন মধ্যে অভিনয় করতে যাই, কি একাডেমিতে এখন 1 মাস নাটক দেখতে হবে, গেলে টিকিট পাবো,
তার তো আমার সাথে কথা বলা উচিত না। আমি আর তুমি যে বসে খবরের কাগজটা খুলে খুলে দেখতাম, আর এই যে পাশের আলোচনা, কিসে কিসে পিছিয়ে আছি, কিসে কিসে পিছিয়ে আছি, কোনটা কোনটা দেখা হয়নি, কোন আলোচনার আর আত্মীকরণ কোনটাতে করো। আমাকে ছুটে যেতে হবে সেই নাটকগুলো দেখতে। আমি নীলদাকে বললাম, কলেজ থেকে এসে দেখে গেছিলাম, 50 বছর পূর্তি হয়েছিল জগন্নাথের, আমি ছিলাম হলের মধ্যে, নীলদা 40 বছর পূর্তি হয়েছিল, আমি ছিলাম হলের মধ্যে নীলদা। আমি উইঙ্কেল টুইঙ্কেল নাটক আমি প্রায় 5টা শো দেখেছি। কারেন্ট অফ হয়ে গেছে, নন এসিতে আমি একাডেমিতে দেখেছি, আমি দেখেছি। আমি বলছি আমার ছেলেকে যদি সেটা পাঠাতে, আমাকে সবসময় আমার সামনে তো কিছুটা তুলে ধরতে হবে, সেইটা কেউ আলাপ করিয়ে দিচ্ছে না। আলাপ করে আমিও সুধীন্দ্রনাথ দত্তের কবিতা কিন্তু ফট করে এক্ষুনি বলতে পারবো না, কিন্তু আমি নামটাই বাংলার এতগুলো মানুষ, এই যে আমি তোমার আক্ষরিকের কথা বলছিলাম, পঞ্চানন কর্মকার, এই মানুষটা এই হরফগুলো তৈরি করেছে, ওই কামারটা যেটা বর্ণ পরিচয় হয়েছে, যেটা ল্যাপটপে এসছে, যেটা অভ্রতে এসছে, তো ওই মানুষটা তো আলাপ করিয়ে দিয়েছে সবার সাথে, ওইটা তৈরি করেছিল। তাই এরা নামগুলো দেয়নি, ব্রিটিশরা ফরাসিরা নামগুলো তার দেয়নি। তো আমি বলছি আলাপ করাতে হবে সবার সঙ্গে, আরো বেশি আলাপ হতে হবে। আসলে আমি সবসময় চেষ্টা করি, আমাকে কেউ যদি বলে, ধরো বেলগাছিয়ার রাজবাড়িতে কিছুদিন আগে একটা শুটিং করলাম, আমাকে প্রোডাকশন বললো যে তোমার তাহলে স্যার আপনার বাড়িতে গাড়িটা পাঠিয়ে দেবো। আমি বললাম না, মেট্রোতে যাবো। কেন? আমি তোমায় বলি, আমি সবসময় না মেট্রোতে যেতে খুব পছন্দ করি, মেট্রোতে ট্রাভেল করতে খুব পছন্দ করি। তার একটা কারণ আছে, সেটা হলো আমি মেট্রোতে না প্রচুর লোক দেখতে পাই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এক একজনের ব্যাপারে না এক একটা গল্প নিজে নিজে বানায়। এই লোকটা সকালবেলা কখন বেরিয়েছে, এই লোকটা সকালবেলা কি করেছে, আচ্ছা ওই যে প্লাস্টিকটা হাতে নিয়ে বেরিয়েছে, এটা কতদিন আগে কিছু একটা জিনিস কিনেছিল, আরতি ড্রেসেস, আচ্ছা এই যে পুরো একটা এই যে দেখাটা, এটা আমার কাছে নেশার মতো। আমার মনে হয় এটাই তোমাকে রেখেছে, সেজন্য তুমি লিখবে ওইটা। হ্যাঁ, একদিন সকালে 2টো ফাংশন করে এসছি, সকাল 4টে বাজে, প্রায়শই হয়, সেদিনকেও বাড়িতে যাত্রাপালা হয়েছে 4টের পরে, এবং সেই যাত্রাপালাতে আমি বিধ্বস্ত, সকাল 5:30 বাজে, আর পাচ্ছি না, থাকলো ঝোলা, চললাম ভোলা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর ফিরবো না। আচ্ছা, আর বউ বাড়ি হয়েছে, একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, বললো কোথায় নিয়ে যাব? আলাম যেদিকে 2 চোখ চায় চলুন, পয়সা আমি দিয়ে দেবো। বলছি আপনি এইসব কথা বলছেন? সে আমাকে চেনে। ট্যাক্সিটা কলকাতা ঘুরতে শুরু করলো, আমার একটু ঘুমো নেই, এবার ট্যাক্সিওয়ালা কোথায় যখন মাথার প্রেশারটা 290 থেকে মোটামুটি 120 জায়গায় এসে গেছে, তখন তো কথা বলা শুরু, কোথায় থাকেন? এবার বললো মেদিনীপুরে বাড়ি। খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম দাদা। হ্যাঁ, কী গেছে আমার ঝামেলাতে পড়ে যাবো, তুই জানিস আমি কোন ঝামেলা আছি এখন। তো বললো দাদা জন্ডিস হলো। তাহলে জন্ডিস হলো কলকাতাতেই হলো? হ্যাঁ দাদা, এখানে থাকি, কি খাওয়া, রাস্তাঘাটে জল। তখন দাদা জন্ডিসটা কিছুতেই সারছে না দাদা। বাড়ি গেলাম, বাড়িতে শুধু গিয়ে এই ঠাকুর ওইখানে এখানে ওই, অ্যাকচুয়ালি আমাকে বলে তুমিও তো অনেক ঠাকুর করো, কিন্তু কথামৃত তো একটু পড়েছি, সেই হাতির মধ্যে প্রাণ আছে, সেই হাতি আমাকে তেড়ে আসছে, কিন্তু মাহুতের মধ্যে তো প্রাণ আছে যে আমায় সরে যেতে বলছে। রামকৃষ্ণদেব তো বলছে, অন্য লোকের কথা সে শোনেনি, সে একদম জন্ডিসা শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা, লাস্টে বলে কলকাতায় সেটা ডাক্তার দেখালাম, দাদা 1 সপ্তাহের ওষুধ দিল, 1.5 সপ্তাহে ঠিক হয়ে গেল। ওই লোকটা মরেই যাচ্ছিল। শুধু কি তার শাশুড়ির বিশ্বাস, তার বউ তার উপর দিয়ে চালাচ্ছিল। তখন আমি তো দেখলাম এর ঝামেলার কাছে তো আমার ঝামেলা কিছু নেই, তো মরেই যাচ্ছিল। চলো বাবা আবার বাড়ি চলো, দাদা বাড়ি অব্দি দিয়ে আসো। তো এইগুলো আমরা যে জীবনের কাছ থেকে পেয়েছি। তুমি বলছো, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে এয়ারপোর্টেতে, স্টেশনে বা বিদেশে, একদম লাস্ট আমাকে, আমি কিছুদিন আগে গত বছরে আমি শো করতে কানাডা গিয়েছিলাম। তো ন্যাচারালি 5 ঘন্টা আমার লে ওভার আছে ইংল্যান্ডে, লন্ডন। আর লন্ডন আমার খুব প্রিয় জায়গা, অনেকবার গেছি শুটিংয়ের খাতিরে, নিজেও বেড়াতে গেছি। আমার প্রথম প্রশ্ন, এই 5 ঘন্টা কি করবি? আমার বউ বললো, আমি বললাম কেন? তুমি সারা পৃথিবীর ভাষা মিলে একটা ভাষা তৈরি হচ্ছে, একটা শুনবো না? এখান থেকে ইংরেজি বলতে বলতে চলে গেল, এখানে আফ্রিকান বলতে বলতে চলে গেল, ওদিক দিয়ে একটা ফরাসি বেরিয়ে গেল, ওদিক দিয়ে একটা ইতালি বলে চলে গেল, এদিক দিয়ে একটা হিন্দি পাঠ করে শুনতে পেলাম। প্রতিটা মানুষ কোথা থেকে এসেছে। এই রাতের অন্ধকারে ফাংশন থেকে ফেরার সময় প্রতিটা বাড়ি থেকে প্রতিটা গল্প আলাদা।
দারুণ কিন্তু এটা। আর ওই ফাংশন করে যে ফিরে যাচ্ছে না, ও জামাই মেয়েকে ডেকে নিয়ে আসছে, ডাকতে পারে না তো, অর্থ কষ্ট তো, এখন আমাদের পাড়ায় আসছে তো, উনি আছে ইয়ে তুই চলে আয়, ও অনেকে আছে, জোজো গান গাইবে, বিশ্বনাথ আসছে, শাকিল আনসারি অ্যাঙ্কারিং করবে, শ্রাবন্তীকে চেষ্টা করছে ওরা আনবে বলে, এবং তারা সে কত দূর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিরঞ্জিত দা বলেছিল আমাকে, ওই লোকটা আমার জীবনে একটা বিরাট মানুষ। 3টে বন্ধু, হ্যাঁ চিরঞ্জিত দা। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, উনি 2004 সালে আমাকে বলেছিলেন শো থেকে ফেরার সময় যে কখনো দর্শক নিয়ে ছুতমার্ক করবি না, দর্শক একটাই হয়, খুশি করার চেষ্টা করবি, মাঠঘাট থেকে রোজগার করবি, সিনেমা তোকে বেশি টাকা দিতে পারবে না, সিনেমাটা তোকে করতেই হবে ভালো করে। এই যে আমরা হয় না মানে একটু শিক্ষিত দর্শক, আমার দর্শক, যে কারণে আজ আমি 21 বছর ধরে প্রায় 1500 থেকে 1700 শো করেছি গ্রামে। আমি আমার, এবং এটাতে মানে তোমার সেই পপুলারিটিটা বোধহয় তোমার স্টেজের পপুলারিটি, তুমি স্টেজে যা করো সেটা যেভাবে এন্টারটেইন হয় লোকে, আমি নিজে দেখেছি সেটা, এবং সেটা তো একটা আলাদাই, তার একটা আলাদাই ফ্যান বেস আছে, এবং সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স বোধহয়। মানে আমি তাদের কাছে আমি 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 কৃপা করেছে তারা আমার, মানে এই আঙুলগুলো বসে বসে দেখি না, এরা মায়ের এরা তালি দেয় বসে বসে, আমি ধর গান গাইছি, সিং নেই তবু নাম তার, সিং তালি দেয়, ওই আঙুলগুলো 13 বছর বয়সে ওর কাজটা ভুলে গেছে, ওই হাতটা কেন 14 বছরে বিয়ে হয়েছে, তারপর গরুর খোটা আর এক বাচ্চা মানুষ করতে করতে এখন 35, দেখলে মনে হবে 63। ওই বছরের মধ্যে আমি এসে ঘুমিয়ে পড়ছে, তার মধ্যে আয় কাকিমা ঘুমিয়ে পড়লো। ওটা একটা বিরাট আশীর্বাদ, এত মানুষকে মিট করা, এবং অবাক লাগে প্রথম দিকে তো মনে হতো চিনবে তো মারবে, একাকে নিয়ে এসছি রে, চিনবে তো আমাকে, কোথায় আলিপুরদুয়ার, কোথায় গদখালিতে গাড়িটা রেখে যাচ্ছি তো যাচ্ছি, মানে আমি বললাম হ্যাঁ রে বাচ্চারা মানুষও থাকবে তো। হ্যাঁ, সে তো প্রত্যন্ত জায়গায়, মানে সারা বাংলার মানে কোনো এরকম বোধহয় জায়গা নেই তুমি যাওনি। লাস্ট বাকি ছিল পুরুলিয়া, গত বছর হয়ে গেল। আচ্ছা, উফ, ফাংশন হলো, ব্লাস্ট ফাংশন, শো, কেন ওখানে শো ফাংশন হয় না, যাত্রা হয় আর সাঁওতালি অনুষ্ঠান হয়। সেই রাত্রে ফিরতে গিয়ে জানো অরুণাভ কি দেখলাম, তখন বাজে রাত্রি 3:30 4টে, দুর্গাপুজোর পরে, জগদ্ধাত্রী পুজোর পরে টোটাল ঠান্ডা নেমে গিয়েছে। আমার কাছে ভিডিও আছে, এক জায়গায় ছৌ নাচের অনুষ্ঠান ছৌয়ের জায়গায় হচ্ছে, হ্যাঁ, আর সীতাকে এসে লবকুশ বলছে আমরা একজনকে বন্দি করেছি, এই সিচুয়েশনটা চলছে। সেই ঠান্ডার মধ্যে মানুষ বসে ওই রাত্রির বিভিন্ন রকম নেশার আসর, মানুষ, আমি চুপ করে গাড়িটা রেখে আমরা বসে বসে দেখলাম পুরোটা। তারপর সকাল হলো, আমরা সেই দিন আমি আসছিলাম পুরুলিয়া দুর্গাপুর, দেখলাম রাত্রিবেলায়। বাহ, আর এগুলো তো আমার মনে হয় এই যে এতগুলো জায়গায় যাওয়া, এত রকম, এই যে দর্শকের কথা বললে, আমার এটা নিয়ে একটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হলো তুমি অনেক রকম কাজ করেছো ভিজুয়াল মিডিয়ামে, অডিও ভিজুয়ালে অনেক রকম চরিত্র করেছো, কমার্শিয়াল ছবিতে তো একটা জায়গা আছেই, তাছাড়াও তুমি অনেক রকম সিনেমায় অনেক রকম অভিনয় করেছো। এই যে একটা বাংলা সিনেমার থেকে এই যে শিক্ষিত দর্শকের জন্য আমরা সিনেমা বানাবো, এই ব্যাপারটা যবে থেকে হলো, আমাদের জায়গা থেকে, মানে যারা মেকার্স বা অভিনেতা, তারাই কি দর্শককে ব্রাত্য করলো, নাকি দর্শকরা তাদেরকে ব্রাত্য করলো? কোনটা তোমার ঠিক মনে হয়? দুটোই। যখন দুহাতে তালি বাজে কথাটা রয়েছে, তালিটা দুহাতেই বেজেছে। এবং যারা, তুমি যদি মনে করো যে তোমারটা, যখন স্বপনদা ছবি করছে, হরদা ছবি করছে, প্রভাত রায় ছবি করছেন, এবং আমাদের অনুপ সেনগুপ্ত ছবি করেছেন, একটা সেম টাইম অন্য ধারারও তো ডিরেক্টর ছিল। বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন না তা তো নয়, ঋতুদা তো তখন এসে গিয়েছেন, তরুণ মজুমদার ছিলেন, ভগবান। ওই একটা নাম কিন্তু সর্বজন গ্রাহ্য। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার আলাদাই একটা আলাদা বিষয়। বীরেশ দাও কিন্তু কিছুটা, অরবিন্দ মুখার্জি, মানে মৌচাক দেখেনি, হ্যাঁ হ্যাঁ, বাঙালি নেই এরকম, মৌচাক দেখেনি হবে না, হ্যাঁ, ওটা বা বসন্ত বিলাপটা নেই, একদম একদম, ওটা একটা অন্য, ওটা একটা সর্বজন গ্রাহ্য। কিন্তু তুমি যে সময়টা বলছো সেই সময় বাকিরাও এক্সিস্ট করছে, হ্যাঁ করছে, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ছবি করছে, একদম তাই করছে তো তখন। কিন্তু এই
একটা যে মানে এই যে হিউজ দর্শক, মানে এত খারাপ লাগে অরুণাভ। আমি পুকুর ধারে রাত্রিবেলা বসে আছি, খুব প্রাণের প্রশ্ন করে, কারণ রাতের দিকে তো একটু প্রাণের আবহাওয়া তৈরি হয় গ্রামের দিকে বন্ধু বান্ধবের মধ্যে। সেখানে আমাকে জিজ্ঞেস অনেক প্রশ্ন করে প্রাণ দেখে, বলে রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা হয় তোর? তা বললো না রে, কোন স্যার তত বেরোন টেরোন না, ওরকমে খুব ভালো লাগে জানিস তো, কোনোদিন দেখা হয় বলে বলবি, দেখে আসবো একবার। আচ্ছা। আমাকে বলছে প্রসেনজিৎ আর সিনেমা করে না, যিশু আর ছবি করে না। ভেবে বলছি যিশু আর ছবি করে না। বললাম না রে, যিশুর ছবি চলছে, ওখানে তো যাওয়ার রাস্তা নেই, সিঙ্গেল প্লেক্স সব উধাও হয়েছে। এবার ও দেখবে কোথায়? এবার ওই মোবাইলে কি একটা কবে একটা ফিডব্যাক, ওটা তো বুঝতে পারছে না ওটা কি। কিলবিল সোসাইটি আমার গ্রামে মাথায় দেয়, কিছু ছেলে যারা একটু নেটওয়ার্ক তো তা বলছে, বলছিল তুই নাই পাঠিয়ে দিয়েছিস, তো কোথায় গিয়ে সিনেমাটা দেখবে জানা না, হইচইতে কবে মোবাইল। আর যতদিন সিনেমা মানুষের কাছে একটা এই রকম বিষয়, সিনেমাটা এরকম হয়ে গেল মুশকিল, এইরকম হয়ে গেলে মুশকিল, সিনেমা থাকলো না। দেখেছি ওই যে মাথা উঁচু করে দেখা, এই যে আমাকে চিরঞ্জিত দা ড্রেস চেঞ্জ করছে, আমার ভাই আমাদের, আপনি তো আপনাকে ডাকছে তো আপনি করে নিতে পারবো না রে, চিরঞ্জিত আছে ভিতরে, দেখেছি এই এসে দাঁড়ালো না, সে তুই যাই বল, যাত্রা বল, মা পুরো হল সিটি, সিটি। প্রসেনজিৎ চ্যাটার্জি সংঘর্ষ ছবি দেখতে গেছি, তাপসপালার প্রসেনজিৎ, মাস্টারমশাই ছবি দেখতে গেছি অঞ্জন চৌধুরী, হলের যা মানে পাওয়ার প্যাকড ব্যাপার, সিনেমা আর্টিস্ট এরা। আমি এখনও বলি, এই তো ইন্দ্রাণীদির সাথে দেখা হচ্ছিল, ইন্দ্রাণী আলদারের সঙ্গে, আমি অজি তুই বসে আছিস, তোকে ডাকবো, দিদি সিনেমা আর্টিস্ট তুমি দেখা করতে আসবো না, তোমাদের দিকে এসছি, সিনেমা। চিরঞ্জিত দা সিনেমা আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট, তার ব্যাপারটাই আলাদা, হাউসফুল বোর্ড, বাইরে ওই ছোট, তুমি বুঝে বাইরের ওই ছোট ছবিগুলো দেখলেই আমাদের একটা ভিতরে গিয়ে। আমি এই গৌতম বরাটের সঙ্গে একটা এপিসোড করেছি, বুঝলে তো, গৌতম বরাট মানে যিনি পোস্টার ডিজাইন করেছেন, ওনার ওই বলছিলেন ওই কার্ড ভেতরে যে ছোট ছোট কার্ড গুলো থাকতো, এক্সাইটমেন্ট লাগতো, কি জানি বলতো, ফটো সেট কারোর কাছে একটা থাকলে না, আমি একটা নর্মাল ছবি চাইতাম যে মিঠুনদার একটা ফটোগ্রাফ যেটা সিনেমার সঙ্গে নয়, একটা কেউ দেখাতে পারে যেটা সিনেমাতে কখনো দেখিনি। এটা আমার 94 সাল অব্দি ছিল, একটা ছবি যেটা অমিতাভ বচ্চন সিনেমার সঙ্গে নয়, প্রসেনজিৎ সিনেমার সঙ্গে নয়, এমনি। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে এটা সিনেমাতে নয়, এমনিও থাকে। হ্যাঁ, আর এইটা পরে তো আমাদের এখন তো সেটা মোবাইলের দৌলতে সবার ছবি দেখা যায়, কিন্তু সেটা তো তখন ছিলই না, জাস্ট না, তখন পৌঁছতে হতো, আর এখন তোমায় পৌঁছে যেতে হবে। একদম, অমিতাভ বচ্চন তো তাই বলছিলেন, স্যার তোমাকে পৌঁছে যেতে হবে। তোমার জীবনে এই যে বললে চিরঞ্জিত চক্রবর্তী খুবই একটা ইম্পর্টেন্ট মানুষ, এরকম আর কে ইম্পর্টেন্ট মানুষ যারা তোমার জীবনে খুবই বড় ইম্প্যাক্ট তৈরি করেছে? প্রথম তো মিঠুন চক্রবর্তী বাড়ি থেকে বের করে নিয়ে এসছে, ওই মানুষটা না থাকলে তো আমি কোনোদিনই আসতাম না, এত সাহস হতো না আমার। মিঠুনদা আমার কাছে মানে গুরু, এমনি গুরু ওই 2.5 টাকার সিনেমা দেখা, এবং ওর অটোবায়োগ্রাফিটা যে আমি কতবার পড়েছি তার কোনো ঠিক নেই। তারপর আমি বাড়ি থেকে পালিয়েছিলাম 95 সালে, পরীক্ষার আগের দিন। আমি একবারই ফার্স্ট হয়েছি জীবনে, ক্লাস 11-এ। তো মিঠুনদাকে দেখতে এসেছিলাম, সেই মিঠুনদার সঙ্গে আমি সিনেমা করি, প্রথম দেখা হয়। তো আমি একবার প্রতিজ্ঞা করি ইন্ডোর স্টেডিয়ামে, এরপর যখন দেখা হবে সেটা দেখা হবে, কিচ্ছু নেই, কিন্তু বাড়ি ফেরার ভাড়া নেই। তারপরে যখন আমি 2004 সালে মিঠুনদার সাথে ছবি করতে যাই, দাদা, চেন্নাইতে শুটিং হয়, যেখানে সুনামিটা হয়েছিল ওই দিন, তার আগের দিন ওখানে শুটিং করেছিলাম আমরা। হ্যাঁ, রাজেশ দা ছিল, রাজেশ শর্মা, পার্থসারথী দেব, এবং তুমি ছোট ছোট জিনিস বলছি কারা কারা ওই শুটিংয়ে করতে গিয়ে আমাকে সুটকেস গোছা শিখিয়েছে মৌসুমী শাহ। সুটকেস কী করে গোছাতে হয়, বুঝতে পেরেছো? আমি এখানে এসেই সব পেয়েছি। তো কারণ আমি তো তার আগে কোনোদিন বেড়াতে যাইনি কখনো, বাবা মার সাথে পুরী। এবার পুরীটা বিরাট ক্ষেত্র, কিন্তু তার বেশি না, আমি জানি না যে ট্রেনে 2 দিন থাকতে হয়, সেটা আবার কিরাম সিস্টেম। এই মিঠুনদাকে ফার্স্ট সিনটা করার পরে মিঠুনদা জাস্ট উঠে বললো ভালো হয়েছে, একটা কান্নার সিন ছিল,
তখন আমি দাদার দুটো কথা বলার ছিল। বলো। তখন আমি বললাম যে হোয়াট আই এম টুডে অ্যাজ বিকজ অফ ইউ। দেখেছো, কাউকে ডিসকারেজ করতে নেই, পৌঁছে গেছে ঠিক। এই মিঠুনদার সাথে থাকলাম 11 দিন। তখন মিঠুনদার সঙ্গে কাছে মিঠুনদার সবাই আসতো, সালমান খান আসছিল, দেখা হয়েছিল, অনেকক্ষণ ছিলাম একসঙ্গে বসে। মাধবান, সালমান খান, এইসব সব মানুষ। লুকিয়ে ভূমিকা চাওলাকে 2 ঘন্টা দেখেছিল। তো মিঠুনদা সবার আগে বলবো, যার জন্য তারপরে মিঠুনদা নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল আমাকে, বম্বেতে নিজের গাড়ি পাঠিয়েছিল। আমি মিঠুনদার গাড়ি চড়ে গেছি, সেদিন খুব কাঁদছিলাম। বউ বলেছিল তুমিও চেষ্টা করলে পেলাম না, নাই বলছি বিশ্বনাথ হওয়াটাও কঠিন। সেই গুরুর গাড়িতে চড়ে, এবং আমাকে সব পূর্ণ, মানে উনি আমাকে যেভাবে আমাকে কালকেই অভিনেত্রী অনুশ্রী বলছিল যে তোমার সম্বন্ধে যা বলেছে উনি ভিডিওতে, এবং সেটা তো আমি জানতাম না। দাদাগিরিতে গিয়ে আমাকে বললে একটা গিফট আছে, অভিজিৎ সেন আমাকে বললো তোমার একটা গিফট আছে, বলে মিঠুনদা বলছে যে তো আমার অনেক দিনের ভক্ত, ও চেষ্টা করে শুধু আমার সাথে ছবি করবে, বাট ও দাঁড়িয়ে গেছে 25 বছর করে ফেলেছে ক্যারিয়ারকে। মিঠুনদা আমাকে অনেক সাহায্য, এবং ছবি করার পরে খুব করতো। তারপরেও আমরা ছবি করেছি অনেক দিন গিয়ে। সুভাষিসদা ইন্ডাস্ট্রিতে আমার বাবা, খরাজদা আমার মা। আচ্ছা। বলা, কথা, গান, ডাবিং, ইন্টোনেশন, স্ক্যানিং, গলা, মিমিক্রি, মৌমাছি, চাতক পাখি, আওয়াজ সব খরাজদা হাতে ধরে শিখিয়েছে, খরাজ মুখার্জি। অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট আমার লাইফে একজন মানুষ, রুদ্রনীল ঘোষ। সে আমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আমাকে জামা কাপড় দিয়েছে। আমি দীর্ঘদিন রুদ্রর কাছে ছিলাম। রুদ্র আমাকে জাস্ট, তখন ওর এত কাজের চাপ, সরি, রুদ্র সবাইকে বলতো ও আমার থেকে ভালো করবে, মানে ওর কাছ থেকে কাজটা যাক, মানে ও আর পাচ্ছে না, ও আমার থেকে ভালো করবে, ওখানে 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 বলতো। রাজ ওরও তখন ছিল, ওদের বাড়িতে থাকতে না দিতে রাজ, রুদ্র, সৌমেন হাজারি, তাজ, যে আসলে রাজ ছিল। আচ্ছা, এরা আমার জীবনে অনেকখানি সেই সময় আমাকে থাকতে দিয়েছে। কুণাল মিত্র, আমি থেকেছি তার বাড়িতে দীর্ঘদিন, কুণাল মিত্রর বাড়িতে থেকেছি। কাঞ্চন মল্লিক, আমি যখন প্রথম গাড়ি কিনি তখন ব্যাংক লোন দিচ্ছিল না। কাঞ্চন বলেছিল ব্যাংকে টোটাল টাকা যে কত হবে, ব্যাংকে কত 10 কোটি 5 কোটি হবে, 10 বছর টাইম নিচ্ছি, দুজনে মিলে দিয়ে দেবো। তারপরে আমি কাঞ্চনকে একবার রেমুনারেশনের ব্যাপারে ফোন করেছিলাম যে টিভিতে কত রেমুনারেশন চাওয়া হয়। তো কাঞ্চন বলেছিল চাস না, গাড়িটা নিয়ে বেরোবো, পরে রোজগার করে দেবো। এই বন্ধু কোথায় হয় হেল্প করা। প্রচুর মানুষ আছে আমার পেছনে, নাম সাজেস্ট করা, ডিরেক্টররা। রঙ্গনদা ভিড় থেকে তুলে নিয়ে গেছে, অনিন্দ্য সরকার প্রথম বড় সুযোগ দিয়েছে, রানাদা, সুদেশ নাথি, শ্রাবন্তী কিন্তু আমার গট মাতার। হ্যাঁ, রাজীবের সঙ্গে বিয়ে হয়েছে তখন অ্যাসিস্ট করে। ওই আমাদের চন্দ্রনাথ বণিক হত্যাকাণ্ড, দেবযানী বণিক হত্যাকাণ্ড, ওই ছবিটা শ্রাবন্তী এগিয়ে দিয়েছিল। বলে যে দাদাটা আমাদের সাথে ভিড়ে ভিড়ে পাঠ করে ভালো অভিনয় করে, সেই ছবিটা রাজীবদাকে দিয়েছিল শ্রাবন্তী। পূর্ব পশ্চিম করতাম তার আগে, সেই জন্য শ্রাবন্তী ছবিটা এগিয়ে দিয়েছিল। সেই দিনই আমি ফোন করেছিলাম সুদেশ নাদিকে আমারটা পাঠের জন্যে। তখন আমি মাঝে মাঝেই চলে যাই, মানে বাড়িতে, মানে ভাই চাকরি করে বোলপুরে, বাবা চাকরি করে, ফাঁকা বাড়িতে আমি শুধু সিনেমা দেখি আর বাড়িতে থাকি। ব্যারাকপুর ছেড়ে দিয়েছি, বন্ধু বান্ধবের ওরকম নেই। তখনই মাঝে মাঝে বন্ধুর বাড়ি চলে যাই, এখানে চলে যাই, ওখানে যাই, ভাইয়ের কাছে চলে যাই। তো শ্রাবন্তী গিয়েছিল, সুদেশ নাদি সকালে ফোনটা আমার পেয়েছিল দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা ফোন করে বলছে সামনে 6 দিন খালি আছে। বললাম হ্যাঁ দিদি, তো দিদি আপনি তো দুপুরে, ওসব কথা বলার সময় নেই, কালকে সকালবেলা দেখা হচ্ছে। সেটা যে এই রোল, এবং তখন সময় দেখতো বাড়িতে বসে। সেইখানেতে আমাকে যে ইন্টারোগেশনের সিনটা হচ্ছিল, তখন যে আমাকে জল ছুঁড়ে ছুঁড়ে মারছিল, যে রিয়াকশন শট দিচ্ছিলাম, সেইটা কুশল চক্রবর্তী দেখতে এসেছিল। রানাদা বলছিল সেটা খুব ভালো পাঠ করছে। তারপর কুশলদার ধ্যাত্তেরিকা আমার জীবনে সব দিয়ে দিল। ধ্যাত্তেরিকা মানে এলো 1 মাসের মধ্যে, পোস্টারে ছবি চলে এলো রাস্তায়, আমার ফাংশন আসতে শুরু করে দিল, আমাকে সবাই দেখতে চাইল। অ্যাট দ্য সেম টাইম উৎসবের সেরা পরিবারই টিভিতে আমার নামটা, আমাকে একজন ক্যামেরাম্যান বলেছিল প্রতি ওয়ার্ডে নিজের নামটা বলে তুলে দাও নামটা। নমস্কার, আমি বিশ্বনাথ আপনাদের দেখাবে আজকে যে অনুষ্ঠান। সেই ছেলেটি একটা জিনিস কিন্তু কি ইম্পর্টেন্ট। এবং পুরো পশ্চিমবঙ্গ, তারপরে আমি হট্টমেলাতে ঘুরে ফেললাম পুরো পশ্চিমবঙ্গ।
তারপরে অ্যাট দ্য সেম টাইম কিছুদিন ধ্যাত্তেরিকা তো মানে মানে রোজ বেরোনো থাকতো আমার। 2005 সাল মানে অতনুদা বললো এরকম গান গাও নাকি তুমি, তোমার খরাদা তুমি সুভাষিসদার সাথে ঘুরতে না? হ্যাঁ, খরাদা বলছিল তুমি নাকি অ্যাঙ্কারিং করো, অ্যাঙ্কারিং করবে, শ্রীকান্ত আচার্য গান গাইবে, ইন্দ্রাণী দত্ত নাচবে, প্রথমে উঠে বলবে, মাঝখানে বলবে আর লাস্টে বলবে, আমি তোমাকে এতে একদিনে 1000 টাকা। 2004 সাল। ইয়ার কি নাকি, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। 18 বার গুনতে হচ্ছে, ও ভুল করলো না আমি ভুল করছি। নিয়ে যাওয়ার সময় বললো এই প্রথম শো, এই ঠিক জুলাই আগস্ট মাসে। ত্রিকা থেকে বেরোলাম, যাওয়ার পথে বলে চাটা খেয়ে নাও। ওই টাটা বুঝতে পারিনি, অসম্ভব অরুণবাবু খাওয়ার তো ব্যাপারটা ছিল, রুদ্র সারাক্ষণ বলতো খাওয়াটা কমা, খাওয়াটা কমা। তো যাওয়ার সময় টা বুঝতে পারিনি, আমি চাটাই খেয়েছি 2 বিস্কুট দিয়ে। ও যে টা বলতে কি বুঝিয়েছে, তখন তো ফাংশানের দিয়ে আমি শোতে গেছি, অ্যাঙ্কারিং করেছি, করে যেই ওরা প্যাকেটটা দিয়েছে আমি আর বসে থাকতে পারিনি, প্যাকেটটা দিয়ে খেতে শুরু করেছি। সেই সময় ইন্দ্রাণীদি ড্রেস চেঞ্জ করতে চলে গেছে, অতনুদের সঙ্গে তুমি বসে আছো, যাও স্টেজ খালি। আমি এঁটো হাতে গিয়ে আবার দর্শকের সাথে কথা বলে শোটা শেষ হলো, একদম শেষ শো হয়ে গেল। আমি খেলাম দেরি, আর আমার খাওয়া সব শেষ করবে একদিন, বাড়িতেও একে। অতনুদা ঠিক 2টো সিঁড়ির ওপরে দাঁড়িয়ে, আমি ওপরে দাঁড়িয়ে ও নিচে দাঁড়িয়ে, আমাকে টাকাটা হাতে এরকম দিয়ে বলল, আজকে একটা কথা তোমায় বলে দিই, যদি টালিগঞ্জের মতো না হয়ে যাও তাহলে তুমি অনেক টাকা রোজগার করবে একদিন। আমি বলে দিলাম। আমার ফাংশনের ওখান থেকে কেরিয়ার শুরু হলো। তোমার একটা চরিত্র সুবর্ণলতায় খুব পপুলার, কিন্তু মেজদা। এই আমি তোমার একটা ছোট্ট ঘটনা বলি, আমার বাড়ির ঘটনা। আমার এক ভাগ্নি আছে, আমার দিদির মেয়ে আর কি। আমার বাবা মা যেখানে থাকে, পিসির ওপরে থাকে, তো ও ওখানেই থাকে। তো যখন ছোট ছিল, ও সুবর্ণলতা দেখতো খুব। তো ও গিয়ে প্রিন্সিপালকে একটা কি জানি একটা দুঃশালা এরকম কিছু একটা বলে দিয়েছিল। তো গার্জিয়ান কল হয়ে বলছে এরকম কথা বলছে কেন। ওকে জিজ্ঞেস করা যে তুমি এটা বলেছো কেন, কেন মেজদা বললো যে, মানে তুমি বোধহয় কোনো একটা জায়গায় এরকম কিছু একটা বলেছো বা কিছু একটা ছিল, সেইটা বলেছি কেন মেজদা বলেছে। ব্রেকেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে সিম্পলিসিটি। তোমাকে অনেকেই বলে তুমি খুব সিম্পল মানুষ, তুমি খুব, তোমার মধ্যে একটা খুব রিলেটেবল ফ্যাক্টর আছে, মানে এ তো আমাদেরই একজন, অথচ এর মধ্যে একটা স্টার ফ্যাক্টরও আছে। যখন সে স্টেজে থাকে, যখন সে সিনেমায় থাকে, তাকে দেখতে আমার কিন্তু বিশ্বাস করতে কোথাও অসুবিধা হয় না যে এই লোকটা, কিন্তু তার বাইরে লোকটা খুব সিম্পল মনে হয়। তো তুমি এই যে যখন বিখ্যাত হয় একটা মানুষ, যখন একটা মানুষের কাছে টাকা আসে, যখন একটা মানুষ আস্তে 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 একটা জায়গায় পৌঁছয়, এই যে 25টা বছর কাটিয়ে দিয়েছো, কোথাও কোনো সময় অহং বা কোনো সময় কোনো একটু ইগো এসেছে কি, নাকি তুমি চিরকাল এইভাবেই থেকে গেলে? প্রথম কথা হচ্ছে যে আমি যাদের দেখে বড় হয়েছি তারা অর্থ আছে, প্রচুর সোনা গয়না পড়ে আছে, তাদেরকে কখনোই বিরাট জায়গায় রাখেনি। এক্সেল বই আছে, তাদেরকেই বড় জায়গায় রেখেছে। বেশ। আমাদের গ্রামে মনমতো স্যার ছিলেন। মনমতো স্যার রাজশাহী থেকে এসেছিলেন আমাদের গ্রামের স্কুলে পড়াতে, সব সাবজেক্ট পড়াতে জানতেন, এত শিক্ষিত। 2জন মেয়ে ছিল, পারিবারিক ছিল। কিন্তু স্যার যখন রিটায়ার করেন, তখন ওনার বক্তৃতার যখন হয়, ওনাকে ফেলিসিটেট করা হয়, বিদায়ী অনুষ্ঠানে বলা হয় যে উনি সব সাবজেক্ট পড়াতে, উনি সবটা জানেন। তাতে হালকা হেসে মৌলভী স্যার বলেছিলেন, আরবিটা তো মনমতো বাবু, 2জনে 40 বছর একসাথে কাজ করেছেন। তো মনমতো স্যার বলেছিলেন, না সত্যি আরবিটা। তার 3 মাস বাদে আরবি স্যারকে উনি আরবিতে চিঠি লিখেছিলেন। আচ্ছা, 3 মাস বাদেই? 3 মাস বাদে লিখেছিলেন। বাপরে। মনমতো স্যার রোজ আমাদের যে গ্রামের লাইব্রেরি পাঠাগার, যেটা, সেই লাইব্রেরিতে উনি খেয়ে দিয়ে 2:30টার সময় 2টা নাগাদ ঢুকতেন, আর 5টা 5:30 অবধি থাকতেন। কিশোর জ্ঞান বিজ্ঞান ক্যালকুলাসগুলো সব করতেন বসে বসে ওনার সিগারেটের কাগজে।
প্রচণ্ড সিগারেট খেতেন, চেন স্মোকার ছিলেন। আর টুটানদার বাবা ছিল, ওনার মাও টুটানদাও আজ পৃথিবীতে নেই। ওনার বাবা মা দুজনেই টিচার ছিলেন। ওনার বাবা টাকি স্কুলের ইংরেজির টিচার ছিলেন। আমার জ্যাঠারা যে ইংরেজিটায় কথা বলতো সেটা শুনে আমি বুঝতে পারতাম। এরা দুজন যে ইংরেজিটায় কথা বলতো সেটা শেক্সপিয়ার ইংরেজি, আচ্ছা, সেটা বুঝতে পারতাম না। আর সব কিছুর শেষে খবরটা পড়ার সময় উনি ডাইলুট করছেন এবার নিজেকে। আমি বলেছিলাম সেই সাংবাদিককে প্রত্যেকদিন, দেখি দেবাশিস দত্ত কি বলল। তো এইরকম একটা গ্রামে আমি বড় হয়েছি যেখানে পড়াশুনো ছিল। এবং আমি যদি আমার পরিবারে, আমি জানি না তাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সটা আমাকে চেক করতে হবে যে আমি তাদের থেকে কতটা এগিয়ে গেছি, কিন্তু আমাদের যে কথাবার্তা, যে জামা কাপড়, আমার জ্যাঠারা সব সাদা ধুতি পাঞ্জাবির লোক ছিলেন। আমার বাবারা বড় লোকই বলতে চুনট করা ধুতির খোঁচা, এবং সেটা বুকে খোঁচা মারত না, শিলাদার কথায়। তো সেই মানুষগুলোর মাঝখানে বড় হয়েছি। আর আমি দেখো, একটা জিনিস আমি স্বীকার করব, ইগো তখনই এসেছে যখন মনে হচ্ছে আমি তো অরুণাবর পাশাপাশি পারফর্ম করছি, তাহলে অরুণাব কেন আমাকে ইগনোর করছে? আমি তোমার জিনিসটা কখনোই করতে পারবো না, আমি হয়তো আরেকটু কিছু করতে পারি, আরেকটু কিছু নতুন দিতে পারি। সেইটার জন্য হয়তো কখনো কখনো আমার হচ্ছে, যেমন তোমাকে ফোন করলে তুমি ফোন ধরো না, তাহলে তো একটা দিন আমার মনে হবে কেন বলো দিনই রোজ রোজ এটা হচ্ছে, আমার কিসের ইনসিকিউরিটি? আমার 25 বছর আগের দিনটা তো আর ফিরবে না, যদি ভগবান খুব বিরূপ না হন। সেটা মাঝে মাঝে আমার এসেছে যে তুমি দেখা হলেই কেন আমাকে এইগুলো বলছো, বারবার নিচে দেখাচ্ছ কেন, বারবার তুমি শত্রু তৈরি করে দিচ্ছ কেন আমার? এইটা অনেকবার হয়েছে কি জীবনে? বহুবার। আচ্ছা আচ্ছা। তো এইটাতে আমার কষ্ট হয়েছে, তুমি কেন আমাকে, আমিও তো আমার মতো একটা জিনিসকে সাজিয়েছি, তোমাকে গুরু মানছি, তুমি কেন সেখান থেকে নেমে আমাকে নেগেটিভ বলছো, নেগেটিভ দেখাচ্ছ? আমার ভালো করে বলো। আমার কিছু, আমার একটাই কথা, আমাকে তুমি স্টার বললে না যে তুমি স্টেজেতে স্টার, একদম নই স্টার। আমার কাছে আমার ছেলেরাও এখানে লাস্ট আমার সঙ্গে বেড়াতে গিয়ে আমাকে বলল, লোকে আমাকে থেকে হইল্লোড় করছিল বাংলাদেশিরা। তো আমি সবসময় যে আমি খুব পপুলার, সেটা আমাকে ভগবান আশীর্বাদ দিয়েছেন, আমি করেছি, মানুষ আমাকে চেনে সব ব্যাপারে, কলকাতা, গ্রাম গঞ্জ, বাঙালি যেখানে আছে, বাংলাদেশ, আমি বাংলাদেশ বহুবার গিয়েছি, আমি বাংলাদেশে নিজস্ব সিনেমাও করেছি। তো একটা মানুষ পপুলারিটি কখন হয়, আমি বলছি, আমি কানাডাতে শো করছি, কমেডিয়ানদের নাম বললাম, খরাজদার নাম বললাম, সবার নাম বললাম, হঠাৎ একজনকে বললো রজতবাবু নামটা বললেন না, রনিদা পপুলার এজ এ ভিলেন। রনিদার যে ব্যক্তি, অসাধারণ অভিনেতা, সেটা তো আমি রনিদাকে বলেছি, রনিদা আমার ভুল হয়েছে, ওখানকার লোক আমায় বলেছে। আমাকে একটা ইটালির রোম শহরের একটা ছোট্ট দোকানদার আমাকে বলেছে যে, ওটা রোমে না, ফ্লোরেন্সে, দোকানদার আমাকে বাংলাদেশি আমাকে বলেছে, রজতবাবু দত্তর সাথে আপনার ভিডিওগুলো খুব সুন্দর। রাতের অন্ধকারে 10টার সময় স্তব্ধ ফ্লোরেন্সের মাঝখানে। তো সেইগুলো আমার মনে হয়, এটাকে স্টার দিয়ে ঢেকে দিয়ে কিছু লাভ হবে না। স্টার সত্যজিৎ রায়, স্টার উত্তম কুমার, স্টার সৌমিত্র চট্টোপাধ্যায়, স্টার রঞ্জিত মল্লিক। আজকে রাত্রিরে তুমি রঞ্জিত মল্লিক মহাশয় যদি বলেন আমি একটা শো করতে যাব, পুলিশ পারমিশন দিতে পারবে না। হ্যাঁ, একদম, তার এত ভ্যালু আছে। চিরঞ্জিতটা, দেব স্টার, প্রসেনজিৎ, মানে প্রসেনজিৎ সুপারস্টার, স্ট্যান্ড বাই, জিৎ স্টার, একদম স্টার। শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্টার, যদি জীবনের শ্রেষ্ঠ খারাপ লেখাটাও কালকে লেখেন, তাও তুমি জানবে বইটা বিক্রি হবে। একদম, দ্যাট ইজ ট্রু। জয় গোস্বামীর লাস্ট পৃথিবীর সব থেকে খারাপ কবিতাটা স্টার, স্টার হওয়ার দরকার নেই আমার। তাহলে আমি কাদের নাম করলাম? জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর নামে যদি ধরে নিই অন্তত 100-150 কোটি টাকা খরচা করে SRFTIর পাশে একটা তো মেট্রো স্টেশন হয়েছে। এই জ্যোতিরিন্দ্রনাথ নন্দী একজন ছোট গল্প লেখক, সারা জীবনে খদ্দরের পাঞ্জাবি আর ধুতি পরতেন। বউ বিয়ের পরে নতুন শ্বশুরবাড়ির ধুতি একটা কি ফিনফিনে দিয়েছিল, বলেছিল পরিবর্তন করার চেষ্টা করো না। আমি পড়েছিলাম। তাহলে কারা, কোন দেশে জন্মেছি? আমাকে অনেকে বলে আপনি তো বিরাট, আপনি স্টার। ভুল করছেন, পথের পাঁচালী আমি বানাইনি, সপ্তপতি কৃষ্ণেন্দুও আমি ছিলাম না, নিদেন পক্ষে পুঁই মাচা কেন বিবরও আমার লেখা নয়, নির্ছোট ক্ষতি নেই গানটা আমার গাওয়া নয়, আমার একটা আঁকাও এখনো টাঙানো হয়নি,
নিখিল ব্যানার্জির মতো আমি সেতার বাজাতে পারি না। আমি আমার মতো করে একটা জায়গা আছে, মানুষ আমায় ভালোবাসে, সিনেমায় লোকে আমায় নেয়, টেলিভিশন সিরিয়ালে নেয়, অ্যাঙ্কারিংয়ে নেয়, আমি গ্রামগঞ্জে প্রচণ্ড পপুলার, প্রচণ্ড যাই, আমি আমার মতো একটা জগৎ বানিয়েছি। কোনো তকমার আড়ালে এটা আসা যাবে না। যে দেশে সত্যজিৎ রায় জন্মায় সে দেশে কাকে মানব বলো তিনি? যে দেশে সব মানুষ, তুমি ভাবতে পারছো আমাদের রামকিঙ্কর বেজ, এই পঞ্চানন কর্মকারের কথা তোমায় বললাম, এই নাটকটা নিয়ে বড্ড বলছি, সেই লোকটার নামই কেউ জানি না, যে হরফটা দিয়ে গেছে আমাদের। তাহলে আমি কোন ক্ষেতকামলি? এই জন্যে আমি মাথা, যেখানে রবীন্দ্রনাথ লিখতে পারে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তরে, সেখানে আমি রবীন্দ্রনাথ পড়ে রবীন্দ্রনাথের থেকে বেশি অহংকারী হব? পেয়েছি তো এরকম লোক না, যে রবীন্দ্রনাথ পড়ে রবীন্দ্রনাথের অহংকারটা তো আমি দেখিনি কিরমভাবে থাকতেন, সে তো খুব মজায় থাকতেন। রানীচন্দ্র গিয়েছেন রবীন্দ্রনাথের কাছে, বসে আছেন, আঁকাগুলো যামিনী রায় ঠিক করে দিচ্ছে কোনটা কি হবে, এই নন্দলাল বসু ঠিক করে দিচ্ছেন। তো বলছে গুরুদেব এইটা এইভাবে টাঙা যাবে, নন্দলালকে বলছে ওটা উল্টো আছে। তাতে রানীচন্দ্রকে বলছে বসো বসো, এখানে বসলে অনেক কিছু জানতে পারবে। সুতরাং হচ্ছে খুব ভালো, তুমি যেটা করছো অসাধারণ। তুমি একটা জিনিস তোমার থেকে আমি খুব একটা অদ্ভুত জিনিস পেলাম, সেটা হলো, দেখো আমি সবসময় বলি যে আমাদের চোখটা সবসময় সামনের দিকে রাখতে হয়, কিন্তু তাই বলে রেয়ার ভিউ মিররটা খুলে দিলে হবে না। মানে গাড়ি থেকে ওটা লাগবে, কিন্তু পেছন দিকে আসতে দেখতে হবে কিন্তু। এবং আমার ধারণা তুমি কিন্তু রেয়ার ভিউ মিররটা খুব সুন্দরভাবে সেট করে রেখেছো নিজের লাইফের সঙ্গে। তুমি পেছনটা কিন্তু কোনোদিনই সরিয়ে দাওনি তোমার কাছ থেকে। বাইকটাই বসে আছি তো, ক্লাচটা এখান থেকে টিপছি, আগে যাবো তো, কিন্তু ওই পিছনের চেনটা ঘুরবে তবে তো আগে যাবো। একদম তাই, একদমই তাই। এবং ইতিহাসের প্রয়োজনীয়তা, বা ইতিহাস বা আমাদের যে মানুষগুলো, সেই মানুষগুলোর প্রয়োজনীয়তা যে কি, এটা আমার মনে হয় তুমি একটু আগেও এই কথাটা বলেছিলে বাচ্চাদের ব্যাপারে। আমরা যখন, আমি আর প্রেমাশিস একটা বৈঠক বলে এটা করি, ইতিহাস নিয়ে করি, সেখানে অনেক কাজ। এবং আমরা বারবার একটা জিনিস বলি, প্রেমাশিস বারবার একটা জিনিস বলি, ইতিহাস সত্যি হোক বা মিথ্যে হোক, ইতিহাস সত্যি মিথ্যে হয় না, ইতিহাস পার্সপেক্টিভ হয়। আর ইতিহাস জানাটা আজকের দিনটা ভালো রাখার জন্য আমাদের ইতিহাস জানার দরকার। ঠিক সেরকমই আমার মনে হয় যে কোনো পয়েন্টে ঠিকই বলেছো। কারণ আমিও একসময়, আমি তোমায় বলি আমার এক্সপিরিয়েন্স, একসময় আমার মধ্যে অহংকার ছিল, একসময় আমার মধ্যে মনে হতো যে আমি অনেক জানি ছিল। কিন্তু তোমার কি সুন্দর উত্থান হয়েছে, তার মানে তুমি সেটা বুঝতে পেরেছো, ওই অসুখটা আমার ছিল। হ্যাঁ, এবং শুধু তাই না বিশ্বনাথ, আই ওয়াজ নট অনেস্ট। আমি অনেস্ট ছিলাম না। কি ভালো মানুষ হয়েছো। আমি অনেস্ট ছিলাম না, এবং আমি খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে আমাকে আর কেউ ডিসঅনেস্ট বলতে পারবে না, কারণ আমি ডিসঅনেস্টটা জানি। আমার একটা অসুখ করেছিল জানো, বিরাট বড় অ্যাওয়ার্ড অসুখ, মারাত্মক অসুখ, বিরাট অসুখ, বিশাল অসুখ করেছিল। আমি প্রাক্তনের জন্য বেস্ট কমেডিয়ান পেয়েছিলাম BFJ অ্যাওয়ার্ড। এই যে লোকে বলে না মানুষের রেকগনিশন পেয়েছি, আর আমার কিছু চাই না, বিশ্বাস করি না, কিন্তু বলি মুখ দিয়ে। কারণ বলি, আমার বাড়িতে আমার মা দুর্গার আশীর্বাদে এবং আমার সব মানুষের আশীর্বাদে প্রত্যেক বছর যা মেমেন্টো আসে, বা আমাকে পোর্ট্রেট বানানো, আমার পোর্ট্রেট যা আসে, এখন এ বাড়িতে আর থাকে না, দেশের বাড়িতে থাকে। সেইগুলো আমাকে আনন্দ দিতে পারেনি। পরের বছর আমার বিবাহ ডায়েরিজ রিলিজ হয়েছিল। আমার এরকম অনেক লোকজন আছে যারা বলছে আমি 4 বার দেখেছি, 5 বার দেখেছি। সেই বছর অ্যাওয়ার্ডটা অন্য কেউ পেয়েছিল BFJ'র, বুঝতে পেরেছ? সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তার রোলটা কমেডি ছিল না, কমেডি ছিল না, রোলটা ইম্পর্টেন্ট ছিল, পাটটাও ফাটিয়ে দিয়েছিল। তো কমেডি যাকে বলে, ছবিতে রিলিফ ক্যারেক্টার, তখন আমার মনে হয়েছিল যে মানে বিশ্বনাথের কত পাবে, এই তো এসছে সেদিন ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো, তাই কি দেওয়া হলো না? এই অসুখটা কিন্তু আমার অনেক দিন ছিল অরুণাব, আমি নিজে নিজে ঠিক করেছি। এগুলো নিজেই ঠিক করতে হয়, কেউ নিজের সঙ্গে বসেছে একদম। আমি এই কথা শুভশ্রীকে বলেছিলাম, আমি এই কথা রজতব দত্তকে বলেছিলাম, বলতে 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 আমার আর তোমার একজন বন্ধু
সে আমাকে ব্যাংকক এয়ারপোর্টে বলেছিল, এই যে তুই মা বউ ছেলেকে নিয়ে এসছিস এবং ওরা খুব ল্যাভিশলি ঘুরে বেড়াচ্ছে, তোর টেনশন নেই? তো এলাম না, মানে আমি তো এটা জোগাড় করেছি, মানে অনেক দিন আগে। সে ভুল হয়েছে বেশি চুজি হতে গিয়ে, জানিস তো। তখন দেখলাম আরে তেরি, প্রত্যেকেরই তো একটা করে কষ্ট দুঃখ নিজের মতো করে আছে। আর আমার বাড়ির এতগুলো মেমেন্টো আমাকে সান্ত্বনা দিতে পারছে না, যার নামগুলো পড়লেই তোমার অবাক লাগবে। ভেলিয়াপুকুর হুগলি, চম্পাপাড়া মুর্শিদাবাদ। তাহলে ওই লোকগুলো মানুষ নয় যারা ডেকে নিয়ে গিয়ে ঠিক করেছে বিশ্বনাথের নাম লেখা একটা জিনিস আমরা দেবো যাতে আমাদের মনে রাখে ও সারা জীবন। এবং সেটা একজনকে বলেছে, শোন তুই গিয়ে ওটা বানাতে যাবি, ওটা যাতে ভালো হয়, ওই মেমেন্টোটা কিনবি। এই পুরো একটা গল্প আছে মেমেন্টোটার পেছনে। প্রতিদিন রাত্রের টিফিনটা তো এই গল্পটা আমি পাই। ঠিক যেই মাংস রুটিটা খেতে যাচ্ছি, কোনো আমরা তো হোটেলে সব খাই, আমরা এখন আর শরীর দেয় না, খেতে ঝালটা কম দেবে কিন্তু, যাতে মানুষটার অসুবিধা একদম। একটু এই খাবেন, আমাদের এখানে ছানা পাওয়া যায়, জল ছাড়া একটু ছানা, সেটা আমাকে আনন্দ দিচ্ছে না। এটা তার মানে দেখো বিশ্বনাথ বিশ্বাস করছো না, বড় কথা। স্বামী বিবেকানন্দর যে সমস্যা উনি মঠের মধ্যেও পেয়েছিলেন, বা যেরকম রবীন্দ্রনাথকে যা ছোট হতে হয়েছিল মেজো জামাইয়ের কাছে, পরে এই টুকটাক এদিক ওদিক করে। সত্যজিৎ রায়ের ওপর একটা রণজিৎ বাবুর একজন বই আমি একটা পড়েছিলাম, তাতে দেখেছিলাম যে কত অপমান ওনাকে সহ্য করতে হয়েছে। তাহলে আমি ওই ব্যাপারটা কিন্তু আমি তারপর এমন ধমকালাম নিজেকে। এখন তুমি আমাকে একদম, আমি তোমায় বলছি, সুন্দর ড্রেস পরিয়ে, মানে কোনো ভুল নেই, আমি পাবোই পাবো, সুন্দর জামা কাপড় পরে নিয়ে যাও এবং বলো না তুমি ওটা পাচ্ছ না, ওই জায়গাটা অন্য কেউ পাচ্ছে, আর আমার অসুবিধা নেই। আমাকে থাকতে হবে, আমাকে করতে হবে। আমি টালিগঞ্জের প্রথম শর্ত ছিল আমি অভিনয় করতে চাই। অ্যাওয়ার্ডটা কিন্তু সেদিন ছিল না। আমাদের অভিনয় কিন্তু খারাপ হয় না, আমাদের ভাইসেসগুলো ওটাকে চাপা দিতে থাকে আস্তে 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 আস্তে। ঠিক একদম ঠিক, চাপা পড়তে থাকে। আমার এখানকার পথ চলা, এখানে একটা সম্পর্ক তৈরি হওয়া, তার সাথে মুখ দেখাতে কি বন্ধ হওয়া, তার সাথে কাজ করব না ঘোষণা করা। যেসব বিখ্যাত জুটি যারা ছিটকে গিয়েছে, তারা ইন্ডাস্ট্রির কত ক্ষতি হয়ে গেছে বলো। অবশ্যই ক্ষতি হয়েছে, অবশ্যই। আমি যদি কালকে থেকে বলে দিই যে রুদ্র, কাঞ্চন, অম্বরীশ, অনির্বাণকে নিয়ে ছবিতে আমি করবো না, ক্ষতিকার ইন্ডাস্ট্রির ক্ষতি, তোমার আমার ক্ষতি, ইন্ডাস্ট্রি। আর আমি ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছি একদম। কি আমি তার একটা কি করে একটা প্রডিউসার জোগাড় করেছি অরুণাভ, যে দাদা আমি এদেরকে নিয়ে একবার ট্রাই আউট করছি গোড়ায় গন্ডগোলের পর। সেখানে যদি বিশ্বনাথ না বলে দেয়, না আমি দেখে নেবো আগে ওর সঙ্গে, ওর থেকে আমার মার্কেটটা, এই অসুখটা আমার নেই, কোনোদিন হয়নি, কিন্তু ওই অ্যাওয়ার্ড অসুখটা হয়েছিল, ওইটা খুব বাজে অসুখ হয়েছিল। আর পরে কি মিষ্টি লাগে, আর কি রিলিফ লাগে না এইসব থেকে বেরিয়ে আসলে। সুন্দর জামা কাপড় পরে গিয়ে বসো, তারপরে দেখলাম ভালো ভালো এরকম বড় বড় চপ দিচ্ছে, বসে বসে খাওটাও খেয়ে, শুধু দেখতে হবে মানুষের অ্যাকসেপ্টেন্স। জানো ওই যে চলতে চলতে 7টা স্তর উঠেছি, 7টা স্তর জানো তো কিরকম, কোথায় জানো দেখেছি জানো আপনাকে, আপনি টেলিভিশন, হ্যাঁ এটা প্রথম স্তর, দ্বিতীয় হলো আপনি কোথায় যেন দেখেছি, আপনি টিভিতে, হ্যাঁ আপনি টিভিতে সিরিয়াল করেন না, এই আপনি জলপাখি সিরিয়ালে আছেন না, আপনি খুব ভালো অভিনয় করেন, আপনার ক্যারেক্টারগুলো খুব সুন্দর, এই উনি একজন খুব ভালো অভিনেতা। আর সিরিয়ালের কোনো নাম নেই, সিনেমার কোনো নাম নেই। খুব ইন্টারেস্টিং, 7টা স্তর আছে। হ্যাঁ, সেইটা ইম্পর্টেন্ট, সেটা আমার চালিয়ে যেতে হবে। দেখো মানুষের ভালোবাসা, আমি একটা ঘটনা বলি তোমাকে। সোল কানেকশন পডকাস্ট আমি ভেবেছিলাম মাঝখানে শুরু যখন করেছিলাম আমি আর প্রেমাশিস, আমরা ভেবেছিলাম যে কেউ দেখবে না, এতক্ষণ সময় কেউ দেবে না, কিন্তু আজকে সোল কানেকশন পডকাস্ট আমি বলছি যে নাম্বার ওয়াইজ কী আছে আমি জানি না, বাট কিছু মানুষের সঙ্গে না খুব ডিরেক্টলি কানেক্ট করেছে এই জিনিসটা। আমার মনে আছে মানে এই রিসেন্টলি হলো একটি, আমি মাঝে মাঝে চিঠি পাই জানো তো, মানে ইমেলেই পাই, ডিজিটালি পাই, কিন্তু ওইগুলো চিঠি, সেগুলো মেসেজ নয়, না মেল নয়, ওগুলো চিঠি। ওগুলো যদি সেই সময় হতো হাতে লিখে পাঠাতো আমাকে। আর আমি এরকম কোপেনহেগেন থেকে একজন, কোপেনহেগেনে উনি থাকেন, উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছেন মেলে। সেই চিঠিতে দেখলাম যে গত
বলছে যবে থেকে সোল কানেকশন পডকাস্ট শুরু হয়েছে, আমি যবে থেকে সোল কানেকশন পডকাস্ট দেখা শুরু করেছি, আপনি যে কীরকমভাবে আমার জীবনের পার্ট আপনি নিজেও জানেন না। আন্টার্কটিকায়, আর্কটিক রিজিয়নে একটা মানুষ, সে সায়েন্টিস্ট, সে 6 মাস ওখান থেকে বেরোতে পারে না। সেই লোকটা আমাদের এখানে এসে কমেন্ট করে গেছে যে সোল কানেকশন আছে বলে আমি এখানে ভালো থাকি। আমি না মাঝে মাঝে রাত্রিবেলা বসে বসে চোখ এমনি ভিজে যায়, আরে চোখ এমনি ভিজে যায়, কারণ মনে হয় যে এতগুলো মানুষ এর মানে কিভাবে কোথা দিয়ে কিভাবে কন্ট্রিবিউট করি কেউ আমরা বুঝতে পারি না। তুমি কত মানুষকে যে আনন্দ দিয়েছো তার দুঃখের সময়। অর্ণব, তুমি বলছো চোখ ভেজার কথা। অর্ণব, দীঘাতে শো, আমি গিয়ে বসে আছি, ছেলেটা চা দিতে আসছে, চটিটা খুলেছে, নমস্কার করলো। ওহো, জওহর রায়ের দেশে, ভানু বন্দ্যোপাধ্যায়ের দেশে 2 ছেলে আছে, ওদের ভবিষ্যৎ, মরে গেলে কোনো দুঃখ নেই আমার। আমি দিল্লি এয়ারপোর্টে বসে আছি, বম্বে এয়ারপোর্টে বসে আছি, ওরকম একটা ঠান্ডার জায়গার লোক এসে আমাকে বলল, আপনাকে যে আমার ভালো লাগে সেটা তোমাকে একটা বুঝিয়ে দিয়ে যেতে হবে। একটা বই কিনে দিয়ে গেল, মা দুর্গা কোন কোন শক্তির মধ্যে রয়ে গেছেন, হাওয়ায় কি করে, লোহায় কি করে, এরকম একটা বই কিনে দিয়ে চলে। রাতের অন্ধকারে যেখানে যেখানে আমরা সব শো করতে যাই, মানুষ যেভাবে ভালোবাসে, যে কথা মনে রেখেছে। আমি একটা আনন্দবাজারে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে বলেছে আমার মা বলতো 2 থালা ভাত খেয়ে হজম করতে পারিস, আর 2 কথা লোকের হজম করতে। আমাকে রাস্তায় বলেছিল আপনার মায়ের কাছে দীক্ষা নেওয়া যেতে পারে। আমি যা পেলাম এই 25 বছরে এই ইন্ডাস্ট্রিতে, মানে আমার তখন মনে হয় মানুষ যে কথা, যে বৃদ্ধা মহিলা, যে আদর, যে আশীর্বাদ, আমার 7 জন্ম তুমি একটা দেখবে, কখনো পাগল হয়ে, কখনো সন্ন্যাসী হয়ে, কখনো মৃত্যুশালী হয়ে, কখনো মৃত্যুপথযাত্রী হয়ে দেখবে ওই উত্তম কুমারের স্ট্যাচুর কাছে কেউ একটা নমস্কার করছে, আজ থেকে 70 বছর বাদে, আজ থেকে 170 বছর বাদে, সেটা বিশ্বনাথ। বিভিন্ন জায়গা থেকে আমি হাসবো, এসে আমি নমস্কার করি। এ যা প্রাপ্তি, এ যে কোথা। আমার বাবা বলতো, আমার বাবাকে যখন আমার মা বলল যে পল্টু ভালো পাঠ করছে, ওকে এখন 1200 টাকা করে দেয়। বাবা বলেছিল ভালো পাঠ করছে না, যা চলছে তাই করছে। ভালো পাঠ আমি দেখেছি, ম্যারাকবেদের নান্দিকার নাটক করতো, চিন্ময় রায়টা পিছনে দাঁড়িয়ে থাকতো। তুমি দেখনি জওহর রায়, তুমি ভানু বন্দ্যোপাধ্যায় দেখনি, তুমি ছবি বিশ্বাস ভাবতে পারবে না, তুমি জানো না ওসব অজিতেশ দাঁড়ালে কি হতে পারে। সেই দেশে আমি যাওয়া নিয়ে, আমরা একটা জায়গা থেকে নেমে যখন ফাংশনে ঢুকি, আমি আলাদা কিচ্ছু পাই না। পৃথিবীর যারা আমার কাছে স্বপ্নের, কুমার শানু, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, দিস অল আর দ্য আইকনস, অমিতাভ বচ্চন, আমি শুধু ভাবি হোয়াট ইজ দ্য ডিফারেন্স। যে শাউটটা হয়, যে চিৎকারটা হয়, সামনে দেখলে কালকেও ওই রকম একটা ইংরেজি নাটক, যেখানে জয়ন্ত কৃপালিনীজি রয়েছেন, সৃজিত মুখোপাধ্যায় রয়েছে, যেখানে এইসব মানুষরা রয়েছে, সেই হল থেকে বেরিয়ে আসার সময় একটা ছেলে বলল, আপনাকে যে আমি চোখের সামনে দেখলাম দাদা, আমি জীবনে প্রথম আপনাকে দেখলাম আজকে চোখের সামনে জিডি বিড়লা সভা করে। আমি মানছি এটা জলপাইগুড়ি হতো, মেদিনীপুর হতো, কি করে 2:30-এর সময় ভাবে বসে থাকে, 3টের সময় বসে থাকে, দিয়ে বলে ওইটা একটু বলুন না, ওই ডায়লগটা একটু বলুন না। একজন আমাকে বলছে, কোনো খারাপ ব্যবহার না, কতক্ষণ ধরে বলে গেল সেই কংসের কথাগুলো, আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর, একবার শোনান। শুনে দেখেছিলাম বাংলাদেশের একজন অভিনেতা সুব্রত দার, স্বনামধন্য নায়ক ছিল, সে বলেছিল আমি বাংলাদেশে একজন অ্যাক্টরকে বলেছিলাম সবসময় রাবণের পাঠ দিলে, এই পাঠ দিলে, ও দিলকে ভিলেন করে ফেলিস, রক্ত মাংসের পাঠ করছে, দেখ কংস করছে। আমার আজকে তোমার এখানে এসে বললাম, মানে আমার কাছ থেকে তুমি কেড়ে নিতে পারবে না। আমি শুধু সারভাইভ, আমার সন্তান আছে, আমার বাড়ি আছে, আমার উপরে ডিপেন্ডেন্ট কিছু আছে, আমার মা দুর্গা আমাকে চালিয়ে নেবে। এত প্রাপ্তি, মানে আমি লিখি, আমি তো ছোট গল্প লিখি অনেক, আমি একটা বইও বের করেছিলাম। আমাদের যে এত ক্যারেক্টার দেখা, আজকে তুমি মনমথনাথ ঘোষাল শুনলে তো, ঠিক। আমার যে গ্রামের মানুষ, আমার গ্রামে একজন গাড়িটা সাইকেলটা দাঁড় করিয়ে আমাকে বলছে, তুমি কি করলে গো? আমি পাড়ার মন্টুর দোকানে বসেছিলাম, আমার ডান্স বাংলা ডান্সটা হয়েছে, বলছে তুমি মিঠুন চক্রবর্তীকে বলছো পল্লীশ্রী হলের কথা, আশুতোষের কথা। বাবা আমার গায়ে কাঁটা দিচ্ছে, তুমি ওনাকে শোনালে যে আমাদের এখানে এরকম 2 হল ছিল।
ওই থাম্বাগুলো দাঁড়ানো, ওই খুঁটি থেকে সিট দেবে, কিন্তু বাসুদা ছিল টিকিট দেখাতো, যেই কারেন্টটা বেবাসু, কে নাম ধরলো রে, সেই হলেতে তুমি মিঠুনদাকে বললে আমি দুটো নাচের স্কুল থেকে নাচ শিখেছি, আশুতোষ আর পল্লীশ্রী, আমার মিঠুন চক্রবর্তী আমার গ্রামে, তার মানে আমিও তো ছিলাম ওই হলের ভেতরে। তুমি সবার হয়ে বললে এই কথাটা, সবার হয়ে, আমাকে ওই পুরো বসিরহাটকে আমি রিপ্রেজেন্ট করি। এই কদিন আগে দিল্লিতে প্লেনে করে যাচ্ছিলাম, কাঠিয়াট বলে একটা জায়গা আছে আমাদের বাড়ির নদীর ওপারে, স্বপ্নের সেসব জায়গা, ওইখান থেকে বালতি, নোম্যান্স ল্যান্ড, বাংলাদেশ যাওয়ার, কাঠিয়াটের খুব বর্ধিষ্ণু জায়গা। সেইখানে একটি ছেলে ফ্লাইটে যেতে, দাদা তুমি তো আমাদের অহংকার, তুমি তো আমাদের গর্ব, তোমার বাড়ি দুর্গাপুজো, তুমি জানো অরুণাব, তুমি আমার বাড়িতে আমার মা দুর্গার পুজোতে পুলিশ পাঠায় যাতে লোক উপরে নামতে পারে আমাকে দেখতে। সাথে আমাকে না লোকে করতে পারে পুলিশ। আমার এক বান্ধবী বলল, আমার সুরভি বহুদিনের বান্ধবী, বন্ধু আমার কলেজের, আমার যখন বিসর্জন হয়ে যায় তখন পুলিশ আমাকে ডেকে নিয়ে এসে গাড়ি করে তুলে বাড়ি দিয়ে যায়, দীর্ঘদিন ধরে চলে আসে। ফিরে আমার আমি বললাম বিসর্জন দেখে কিরম লাগলো, বললো আমি একটা অন্য জিনিস দেখলাম। কি দেখলি? বললো আমি সেই ছেলেটাকে দেখলাম স্কটিশ চার্চ কলেজে এক মাথা তেল দিয়ে, গ্রামের ছেলে, আর আমি ডেলি কলেজটা শেষ হয়ে যাওয়ার পরে বসন্ত কেবিনের সামনে ভিক্ষে করতাম রেট ঠিক করে, আজকে রেট হচ্ছে 2 টাকা, যে বান্ধবী যাবে 2 টাকা করে দিয়ে যেতে হবে, কারণ আমি একটা রোল খাবো, খেয়ে হিরো নাম্বার 1টা দেখতে যাবো ওই টাকা থেকে। আমি সেই ছেলেটাকে দেখলাম, পুলিশ কর্ডন করে নিয়ে চলে গেল। পল্টু, বিশ্বনাথ, বিশু, আর কাদের দেশে ঘটছে, কাদের দেশে ঘটলো এটা? অনিল চ্যাটার্জিকে নিয়ে সত্যজিৎ রায় যখন বিদেশে গিয়েছেন, বার্লিনে যখন গিয়েছেন, যখন ওই অভিনেতা রয়েছেন আমাদের, কৃষ্ণাঙ্গ যে অভিনেতা সিডনি পয়ার, তখন তার সঙ্গে যখন অনিল চ্যাটার্জি এইভাবে কথা বলছে, তখন সত্যজিৎ রায় অবাক হয়ে যাচ্ছে, অনিল এইরকম ইংরেজি বলে। তখন ফিরে এসে উৎপল দত্ত বলছে, ওমা ও তো আমার সহপাঠী, ওর লেখাপড়া আমার থেকে ভালো ছিল তো সেন্ট জেভিয়ার্সে। সৌমিত্রবাবু তো সেকেন্ড হয়েছিলেন, কারণ অনিল চ্যাটার্জি আকাশবাণীতে প্রথম হয়েছিল। তাদের ওইখানে আমি টালিগঞ্জে এতগুলো কাণ্ড হয়ে গেল। কি বলতো বিশ্বনাথ, আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আমি এটা বোধহয় আগেও কোনো একটা এপিসোডে বলেছি, বাট তোমার সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। আমরা না, আমি আমার জীবনটাকে কীভাবে দেখি জানো, একটা জার্নির মতো, একটা রাস্তায় আমরা চলছি, বুঝলে? এই রাস্তাটা আমাদের কেউ একটা গাড়িতে তুলে দিয়েছিল ছোটোবেলায়, তারপর সামনে একজন পুরুষ একজন মহিলা সে গাড়িটা চালাচ্ছিল, তাকে বলেছে বাইরের দিকে দেখবি না বেশি, আমরা যা বলছি সেটাই ঠিক। এবং সেই দিকে আমরা যাচ্ছি, আমরা বিভিন্ন ফুল পাতা ফাতা দেখছি চারিদিকে, ওইটা যাবো, এটা করবো, এরকম করছি, কিন্তু ওনারা বলছে না, এখনো ওই সময়টা তোমার হয়নি যে তুমি নিজে চুজ করবে। তারপর একটা পয়েন্ট আসে যেখানে আমাদের ড্রাইভারগুলো চেঞ্জ হয়ে যায়, আমরাই নিজেরাই চুজ করি। অনেক ড্রাইভার থাকে আমাদের জীবনে, তাদেরকে চুজ করে তারা আমাদের গাড়িটা চালায়। একটা পয়েন্ট আসে জীবনে, এই লোকগুলো কিন্তু দেখবে কিছু ড্রাইভার আছে যারা তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাবে, আবার তোমাকে একটা পয়েন্টে কি মনে হবে, বাবা তুমি ভুল রাস্তায় নিয়েছো, আমার পেছনে নিয়ে চলো, আবার ওই পুরোটা পেছনে যেতে হবে, গিয়ে তুমি এবার কিন্তু শিখে গেলে ভুল রাস্তাটা যাওয়া যাবে না। এই একটা পয়েন্ট আসে জীবনে যেখানে আমাদের মনে হয়, মা এটা আমি যে গাড়িটা চালাতে পারি, এটা কেন ভাবছি না আমি। মিষ্টি, সেটা কিন্তু ওই লোকটা ভুল চালানোর জন্য ওকে ক্রেডিট দিতে হবে, ওকে ক্রেডিট দিতে হবে। আর এই কারণেই আমার প্রথম যে ভদ্রলোকের ভদ্রমহিলা ছিল, ওরা তো শুধু ভালোই চায়। একদমই তাই। আমি বলছি, এই যে তুমি যে কথাগুলো বললে, এটাতে আমার এই যে কথাটা শেয়ার করতে ইচ্ছে করলো কেন, আমার মনে হয় না জার্নির যে আনন্দটা, বা জার্নিকে দেখার যে একটা আনন্দ, মানে তুমি যে ওই যে 2 টাকা করে নিতে আমি যে পুরো ছবিটা দেখতে পেলাম, এটা তো তোমার একটা জার্নির পার্ট না? এবং এই জার্নিটাই তো আসলে আমাদের সব কিছু। এই জার্নিটা আছে বলেই তুমি আছো, এই জার্নিটা আছে বলেই আমি আছি। খুবই মানে একটা অদ্ভুত দারুণ লাগলো তোমার সঙ্গে এতক্ষণে কথা বলে। এবং আমার মনে হয় আমরা ওই, আচ্ছা আপনার এই বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে কি মনে হয়? এইসব কথাবার্তা না বলে, আমি কে দারোয়ানও নই, এইসব কথাবার্তা না বলে আমি চেষ্টা তো করি যে একটা মানুষকে, সুন্দর তোমার ওই জন্য অনেক, তুমি যে এইগুলো এত সুন্দরভাবে করছো,
এবং আস্তে আস্তে যে উত্তরণ তোমার প্রশ্ন, তোমার এখানে না তথাকথিত কোনো প্রশ্ন নেই, জানো তো। আমি তো সারা ভারতবর্ষের মোটামুটি যা হয় অবসর সময় মোবাইলটাকে কি করলাম, মাঝে দেখলাম আমি তো প্রচুর মোবাইল দেখছি, কেন অবসর সময়। তারপর মোবাইলটাকে বসে সেট করলাম, যত মোটিভেশনাল স্পিচ আসবে আর যত ভালো পডকাস্ট আসবে। আমার বন্ধুরাও খুব সন্ধান টন্ধান দেয় যে ভারতবর্ষের কিছু বিখ্যাত লোক, তো সেই তোমার পডকাস্টে যে তোমার এই যে মানুষগুলো এবং তাদেরকে যে ধরা দেওয়া, তাদের যে বলা, এবং খুব মানে বাড়িয়েছে। আমার সবসময় মনে হয় আমার ভেতরে আমি কখন একটা কাকে গালাগালি দেবো এটা তোমার যেন খোঁজার বিষয় না হয়। একেবারেই না, আমাকে একটু নাড়িয়ে তুমি আমার যেটুকুনি আমার তরফ থেকে পাওয়া উচিত। দেখো, আমি যেটা চেষ্টা করি না, আমি চেষ্টা করি মানুষ হিসাবে কে, সে মানুষটা একটু কাছাকাছি পৌঁছতে। এই 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমি মানুষটাকে সম্পূর্ণ চিনতে পারবো না হয়তো, কিন্তু মানুষটাকে জানার ইচ্ছাটা তো আমার থাকতে হবে না। আর এটাই আছে, আর এটাই হলো আজকেও, সেম জিনিসটাই হলো। আজকের এই এপিসোডটা আমার জন্য খুব স্পেশাল হয়ে থেকে যাবে। আমারও যত জায়গায় ইন্টারভিউ দিয়েছি, অনেক জায়গায় তো দিই, দেখো সবসময় আজকাল কী করি, পালিয়ে যাই, আর মিথ্যে কথা বলবো না। মানে হয় না, অনেকে আছে, আমি অনেককে চিনি যারা, আচ্ছা পরাণ কাকার কথাটা আমি বলিনি, আমি বাবা বলে ডাকি। হ্যাঁ, এ তো আমার বাবা নেই, পরাণ কাকাকে আমি বাবা বলি। যখন গলা অবধি জল চলে আসে তখন আমি পরাণ কাকাকে অনেক কিছু জানিয়েছি। কিছুটা জিনিস পরাণ কাকা আমার কাছে একটা ভয়ানক বিষয়, তার জীবনবোধ, তার কিছুই ধরতে পারবো না আমি, মানে ও তো ভাবার বাইরে। একটা যদি তোমাকে কঠিন গল্প বলে না, এরম কথা বলতে বলতে 2 সেকেন্ডের মধ্যে পরাণ কাকা মানে একদম না তোমাকে ম্যান হলে দাঁড় করিয়ে দেবে, ওই লোকটা পারে। আমাকে একটা কথা বলেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়, একটা শুটিংয়ের মধ্যে। আমি বললাম, আমাকে দেখেছো, এদিকে আয়। আমি গেলাম, তোকে না দেখতে খুব সুন্দর। আমার বলছে, তুই কি করতে চাস, অভিনয় করবি কোনদিন? বললাম যে না, আমি অভিনয় তো করতে চাই না। তখন ডিরেকশন সব কথা শুনলো, শোনার পর আমার একটা কথা বলেছিল বিশ্বনাথ, সারা জীবন আমার মনে থাকবে। বলেছিল, তোর কাঁধে পা দিয়ে না অনেক লোক উঠবে, তোর নিজের কাঁধটা যদি শক্ত না হয় কেউ কিন্তু পা দিতে পারবে না, আর যদি কেউ উঠতে চায় কাঁধটা বাড়িয়ে দিস। মানে আমি না, আমার পুরো মনে হলো আমার জীবন দর্শনটা চেঞ্জ হয়ে গেল। আমাকে এটা কোনোদিন বলেনি। আমি প্রণবানন্দজির কথা পড়েছি যে আগার তোমাকে নিয়ে যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে, জানবে তুমি যোগ্য তৈরি হয়েছো। আমার তো হয়, আজও আমি একজনের মানে সে প্রয়োজনেই ফোন করে, প্রয়োজনেই তার উপস্থিতি হয়, তো আমি তার হাতটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি যে জায়গায় এসে গেছি, আমার ছেলেরা যদি খুব ইনসিকিউর জায়গায় না চলে যায়, আমি ইনসিকিউর আর কখনই হব না। তো আমি তাকে বাড়িয়ে দিলাম। আমি মনে করি আমার সেই জায়গাটা তৈরি হয়েছে, তাই সে করছে আর কি। তবে মানুষ পেয়েছি জানো তো, আমার সারা জীবন ভিতরের মধ্যে আমার এক জ্যাঠা, আমার প্যাটি জ্যাঠা আমাকে বলেছিল, যাকে কিছুটা সুবর্ণলতায় পার্সোনালিটি ধরার চেষ্টা করেছে, সে বলেছিল তুমি একটা জায়গায় যাচ্ছ তো নিজের খাস লোক তৈরি করো। অনেক জমিদারি লোকজন থাকে যাদের ড্রাইভারের বাড়ি, মেয়ের বিয়ে সব দেয়, বউ খবর রাখে না। এটা আমার জ্যাঠা বলে গেছিল। আমার খুব কপাল ভালো, আমার যে সারাউন্ডিংস, আমি এখনো পর্যন্ত আমার ব্যাংকের এটিএম কার্ডের কোনো পিন নাম্বার জানি না, আমার ভাইরা করে দেয়। এটা আমার ভীষণ ভাগ্য, যে যতদিন হয়তো অনেকের সাথেই হয়েছে, কিন্তু তারপরে সে আমাকে মিস করছে, আমি তাকে মিস করছি। মানে আমার কাছে কেউই 10 বছর 17 বছর এরকমভাবে সব, মানে আমার কেরিয়ার যখন থেকে আমি কারোর দায়িত্ব নেওয়া শুরু করেছি। তো আমি মানুষ রোজগারে খুব পছন্দ করি। মানে এক্ষুনি তুমি যদি একটা জায়গার নাম বলো, বর্ধমান, ওখানে আমি একজনকে ফোন করবো, সে হ্যাঁ বিশ্বনাথ দা। আর ড্রাইভার যে আমার গাড়ি চালাতে হবে, তার প্রথম কথা, শর্টকাট রাস্তা নেবে না, বড় রাস্তা দিয়ে যাবো, কিন্তু সময় লাগবে, বড় রাস্তা হয়ে যাব। মিথ্যে কথা বলবো না, বইয়ের সঙ্গে বলতে পারি 2-3টে। মিথ্যে কথার প্রয়োজন আমার পড়ে না, আমি যে রোজগারটা করি, রোজ স্টেজেতে বলি, আজও বলবো। আর অহংকার করার মতো কারণ এখনো কিছু ঘটাতে পারিনি। অহংকার সে করবে যেদিন চলে যাওয়ার 10 বছর বাদেও মনে হবে কি পাঠটা করেছিল প্রাক্তনেতে, সেদিন ওপরে বসে বসে বলবো হয়েছে। আর সুবর্ণলতা না জমিয়ে রেখে দিয়েছিল, হয়েছে।
চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করবো। খুবই এটা এপিসোড থেকে বেরোতে সময় লাগবে আমারও লাগবে। আমি আমাদের দর্শকদের বলি যে আপনারা তো এপিসোড অনেক শোনেন, বাট আমিও জানি যে এই এপিসোডের নিচে কি কমেন্ট আসবে, আপনারা জানি আমি কি বলতে চলেছেন, কারণ এই এপিসোডটা সত্যি খুব খুব স্পেশাল হয়ে থাকবে আমার জন্য সারা জীবনের জন্য। কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা এপিসোড থেকে যদি আমি আর আমার উল্টো দিকের মানুষটা ওই আনন্দটা নিই, বা ওই 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 যে একটা অদ্ভুত তৃপ্তি হয় না একটা কনভারসেশনের পরে, এই কনভারসেশনটা অনেকটা ডাল ভাত আলু সেদ্ধটা খাওয়ার মতো দুপুরে, ঠিক যখন প্রচণ্ড খিদেটা পেয়েছে, ব্রেকফাস্ট করেছি আমরা লুচি আলুর দম, আর ওইটা পয়েন্ট নয়, কিন্তু ওই যে ডাল ভাত আলু সিদ্ধ খাওয়ার যে তৃপ্তিটা, আজকের এপিসোডটা অনেকটা ঠিক সেরকম একটা তৃপ্তি দিল আমাকে। আশা করি আপনাদেরকেও দিয়েছে। থ্যাংক ইউ বিশ্বনাথ। থ্যাংক ইউ নব, ভালো থাকো, চলো কাজ হোক। একদম। তাহলে আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা আরেকবার বলি, সেটা হলো spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. So, ta-da.